See in 5 seconds. 4, 3, 2, 1. মহসিন ভাই ফোন দিছে আমাকে। অলরাইট, আচ্ছা we'll check করে না। আমরা কিন্তু অলরেডি লাইভ এ। ওকে, সো আমি স্টার্ট করি। অরূপ তুমি কন্টিনিউ করো তুমি। Sure. দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান and welcome to the 4th episode of The Shade End. We had a disappointing result last week, but tonight we again have the opportunity to get 3 points at home. আপনাদের সাথে আজকে আমি আছি শাফাত জামিল and বরাবরের মতো আমার সাথে আছেন আদনান জাহিদ ভাইয়া, and we have 4 special guests tonight, starting with Mr. Naim Khan, former social media administrator of CFC BSc. এরপর আছেন মুহসিন মঈন ভাইয়া, এরপর আছেন মোহাম্মদ এম রশিদ ভাইয়া, and then lastly মুনতাসির রহমান ভাইয়া. Welcome to the show everyone. Thank you very much, Arup. So সবার অবস্থা যদি বলেন, করোনার মধ্যে কেমন যাচ্ছে দিনকাল and daily life সবকিছু? নাম ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। যে anyone can start. yourself and that's shopping. Naim bhai start করেন. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাস্ট গেমটা নিয়ে। আর করোনার অবস্থা এখন মানে যেটা আমি এখন কক্সবাজারে আছি, এখানেও লকডাউন প্রায় শেষ গত 1 তারিখ থেকে। তো ব্যাক টু দ্য অফিস অ্যাগেইন, ফুল টাইম অফিস। Thank you. Rupo bhai, কেমন যাচ্ছে সব? হ্যাঁ, থ্যাংক ইউ অরূপ। তো এখানে আমি যেখানে আছি আর কি, ডালাস টেক্সাসে, এখানে we had a lot of ups and downs. আমাদের অবস্থা বেশ ভালো ছিল গত সপ্তাহ পর্যন্ত, নাম্বারস ওয়ার গোয়িং ডাউন, কিন্তু গত সপ্তাহে লকডাউন উঠে দেওয়ার পরে এখন লোকজন একটু বেটার হয়েছে। যদিও ডালাস টেক্সাস ইজ ভেরি ব্যারেন, এখানে মানে পার্ক টার্ক বা যাওয়ার মতো মানে ফ্লোরিডার মতো বিচ ওরকম নাই, বাট লোকজন হচ্ছে ওই যে বারে বিভিন্ন জায়গায় সোশ্যাল গ্যাদারিং এত বেশি বের হয়ে গেছে যে এখন টেক্সাসে পুরো ইউএসএ তে নাম্বারস আর দ্য হাইয়েস্ট এন্ড দে হ্যাভ বিন দ্য হাইয়েস্ট ফর দ্য লাস্ট 4 days. তো এখন গত 4-5 দিন ধরে আবার খুব কড়াভাবে লকডাউন ইম্পোজ করা হয়েছে, আর একদম মানে নিয়ম কানুন করে মাস্ক ছাড়া বাইরে যাওয়া যাবে না, বাইরে যাওয়াকে লিমিট করে দেওয়া হয়েছে। তো এখন আবার মনে হচ্ছে যে উই আর ব্যাক টু স্কয়ার ওয়ান, উই আর ব্যাক টু দ্য হোম বেস। মানে এই যে 3-4 মাস ধরে একদম প্রথম দিকে যেরকম ছিলাম, এখন আমরা ভাবছিলাম যে একটু ভালোর দিকে যাবে, বাট এখন আবার মনে হচ্ছে যে একদম যেখান থেকে শুরু করছি ওখানে চলে আসছি। এর মধ্যে দ্য ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট ফ্রম লাস্ট উইক, কোভিড, মানে ফ্যামিলি, মানে এভরিবডি ইজ সিক, এন্ড তার উপর Chelsea, you know, not giving us a way out. So tough times. Really tough times. খুবই ভালো অবস্থা। মুনতাসির ভাই কি অবস্থা? Yes, all good brother. আমাদের মনে হয় আমাদের সবারই সিচুয়েশন সেম, বিকজ রূপক ভাই যেটা বললো ওখানের যে কন্ডিশন এবং আমাদের কারেন্টলি যে কন্ডিশন কাইন্ড অফ সেম, বিকজ আমরাও একটা আইডিয়া নিয়ে স্টার্ট করলাম লকডাউন হবে, হলো, কেউ মানলো কেউ মানলো না, কিছু দূর আগালাম, খুলে দিল, এখন আবার আমাদের এরিয়াটা লকডাউন। বাট স্যাড, বিকজ আমরা জানি না এখান থেকে কখন বের হতে পারবো। এবং অফিসিয়ালি যদি বলি, আই ডোন্ট থিঙ্ক আমাদের কারোরই প্রেশার কমে গেছে। আমার স্পেশালি আগে হয়তো 5 দিন ছিল, এখন সপ্তাহে 7 দিন। আমার মনে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। সো এখন কাজের প্রেশারও বেড়েছে, সবই বেড়েছে, সাথে সিচুয়েশনও ব্যাড। সো আমরা যত যাই বলি যে we are good, we are still not sick yet, but situation is uncertain. Definitely. So Adam ভাই, আজকে টপিক গুলো যদি শুরু করি, যদিও নাইম ভাই probably unavailable. Thank you all for conducting this one. আসলে আমরা একটু টেকনিক্যাল প্রবলেমে আছি আজকে। নাইম ভাই he's come back. আমরা মহসিন ভাইকে আনার চেষ্টা করছি। there are some technical issues, ওই জন্য ভাইকে আমরা এখন স্ক্রিনে পাচ্ছি না। ইনশাআল্লাহ hopefully very soon we'll get মহসিন ভাই।
First of all, thank you, Rupok Bhai, for joining us from USA. Naim Bhai from USA of Bangladesh, I mean now, Coxbazar, and Muntasir from Dhaka. So finally, thank you so much. আজকে শোতে জয়েন করার জন্য আসলে this was a very long weekend for us actually since the defeat on Friday night. Basically, it's a Friday night, right? Like মানে Yes. Thursday night, so আমরা Friday তে Yes. পাইছি আর কি basically. So it's a very down, পুরো fan base down ছিল, আমাদের যে অবস্থা মানে ফ্যানদের হতাশা, like yes, it's a terrible weekend for us. We actually lost the game from a winning position again. We are 1-0, then 1-1, then 2-1, then 2-2, then we lost 2-3-2 due to the defensive calamity যেটাকে আমরা সোজা কথা যদি বলতে চাই। সো বেসিক্যালি ফার্স্টে আমরা একটু আমাদের আজকে যে টপিকগুলো বেসিক্যালি আমরা ওয়েস্ট হ্যাম এবং আমাদের আজকে যে ম্যাচ আছে রাতে ওয়াটফোর্ড ওটা নিয়ে আমরা বেসিক্যালি কথা বলতে যাচ্ছি। তো ফার্স্টে আমি সবার একটু ইন্ডিভিজুয়াল ওপিনিয়নটা নিয়ে নিব, লাইক what is the expectations from now from Chelsea till the end of the season? প্রথমে আমি একটু রূপক ভাইয়ের কাছে যদি যাই, লাইক আমাদের যে ভাবে আমরা শুরুটা কিন্তু খুব ভালো ছিল আফটার দ্য রিজিউম অফ দ্য প্রিমিয়ার লিগ, উই আর রিয়েলি গুড। ইয়েস, ডিফেন্সিভ দেয়ার ওয়াজ প্রবলেম, বাট আমরা সিটির সাথে বেশ ভালো খেলছি আমরা বেসিক্যালি। আমাদের ভাইয়ের লেস্টারের সাথে আমরা এফএ কাপে ভালো খেলছি সেকেন্ড হাফে। But what happened at West Ham, Bhaiya? If you go through the West Ham match and expectation from now to end of the season. থ্যাংক ইউ আদনান ভাই। আচ্ছা, একটু মানে একটু ট্র্যাক ব্যাক করি আর কি, একটু পিছন থেকে আসি। সিজনের শুরুতে যদি এবং আমরা কেউই, এবং এটা শুধু যে চেলসি ফ্যান বেসের জন্য সেটা না, এটা যদি মানে অন্যান্য ফ্যান বেস, টপ 4 ফ্যান বেস বাংলাদেশে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি কিছুটা, তো এই যে ফ্যান বেস গুলো আছে, আমি যদি যে কাউকে জিজ্ঞেস করতাম গিভেন দ্য হিস্ট্রি অফ চেলসি দিস সিজন, যে আমরা একটা নতুন কোচ একদমই who is a club legend in Frank Lampard. Expectation chilo obosshoi, he has a very high IQ, he is a club legend and we can expect a lot from him, but still we have to keep in mind that this is his first season. She professional coaching koreche Derbyte, but Premier League this is his first professional season. তারপর আবার আরেকটা ফ্যাক্টর যেটা, আমাদের কোনো ট্রান্সফার হয়নি, আমাদের ট্রান্সফার ব্যান ছিল, ট্রান্সফার ব্যান উঠে গেল জানুয়ারিতে, কিন্তু আমরা কোনো করলাম না, তখনও করলাম না, which is actually good. এরকম হঠাৎ করে মিড সিজন প্যাচ ওয়ার্ক না করে একটা ভালো প্ল্যান নিয়ে আগানোটা আমাদের জন্য বেটার ছিল, যেটার ফল আমরা এখন পাচ্ছি with the signings of Timo Werner and Hakim Ziyech. কিন্তু আমি যদি একদম প্রথমে কাউকে জিজ্ঞেস করতাম আমাদের ফ্যান বেস থেকে যে আসলে আমাদের এক্সপেকটেশন কি প্রথম ম্যাচ উইকে অথবা সেকেন্ড ম্যাচ উইকে, তাহলে আমরা অনেকে আমাদেরকে বলতো যে টপ 4 is our highest priority. Top 4 যদি আমরা পাই, that will be like winning the Premier League for us. কিন্তু we would pretty much settle down with a top 6 finish, even we would settle down with a top 10. এরকম অনেক ফ্যানদের সাথে আমার কথা হয়েছে যারা বলছে this is a rebuilding season, so আমরা যদি টপ 10 এ থাকি we will be good. এবং we need to give time to not only Frank Lampard but also যে আমাদের যে ইউথরা আসছে তাদের অনেকের জন্য এটা একটা ব্রেক থ্রু সিজন। সো ওইটা মাথায় রাখতে হবে। এখন আমরা মানে যতই বলি যে আসলে পোস্ট কোভিড থেকে আমাদের এন্ড অফ দ্য সিজনের এক্সপেকটেশন কি, এক্সপেকটেশন কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এখন। আমাদের শুরুতে যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনের সাথে কিন্তু এখন আমাদের এক্সপেকটেশন, কারণ উই হ্যাভ সিন হোয়াট ল্যাম্পার্ড ক্যান ডু এন্ড দ্যাট ইজ ম্যাজিক। উই হ্যাভ সিন যে আসলে আমাদের এই যে ইউথ দের যে পারফরমেন্স এবং দ্য ফাইট ফর দ্য ব্যাচ, এটা কিন্তু অনেক অনেক ভালো ছিল। অকেশনাল স্লিপ আপ ছিল এবং উই হ্যাভ বিন ফ্রাস্ট্রেটেড, কিন্তু তারপরে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা কোথা থেকে শুরু করছিলাম এবং এই সিজনে কোচ থেকে এক্সপেকটেশন কি, ইভেন চেলসি হায়ারার্কি তাদেরও এক্সপেকটেশন কিন্তু চেলসি থেকে খুব বেশি না। উই টক অ্যাবাউট আব্রামোভিচ, উই টক অ্যাবাউট মারিনা গ্রানোস্কায়া, তাদের এক্সপেকটেশনও কিন্তু ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড থেকে এবার টপ 4 ফিনিশ না, টু বি অনেস্ট। হ্যাঁ, বিকজ they also know that this is a rebuilding season. So সেই পার্সপেক্টিভ থেকে we have not lost a lot, but যেহেতু এখন আমরা কাছাকাছি আছি সেই আমাদের বেস্ট আউটকামের, এই জন্যই হচ্ছে আমরা টপ 4 এখন মানে স্বপ্ন দেখছি আর, এবং এটা হলে this will be like winning the Premier League for us. আর গত লাস্ট গেম উইকের ওয়েস্ট হ্যামের কাছে যে হারটা, এটা আমি যে
এখানে কথা বলার আগে বলছিলাম যে it felt like the worst gut punch because আমরা এক্সপেক্ট করছিলাম যে এটা আমরা জিতবই এবং আমরা সবাই এমন ভাবে ধরে নিয়েছিলাম যে আমরা জিতবই। হেরে যাওয়ার পরে we were totally down. আমি তো মনে করছিলাম যে I'm the only one who was down. আমি 3 দিন পর্যন্ত ওই ট্রমা থেকে উঠতে পারছিলাম না। উঠতে পারতেছি না, রাইট। উঠলে I felt like an existential crisis. যে ওয়েস্ট হ্যামের কাছে হেরে গেলাম এমন একটা ক্রাইসিস পয়েন্ট। হ্যাঁ, এবং I'm pretty sure যে the entire fan base of Chelsea is feeling the same because we have learned to expect better from our team. হ্যাঁ, but at the same time আমাদের যে ভুলগুলো হয়েছে ডিফেন্সিভ যে প্রবলেমগুলো আছে, আমাদের গোলকিপিং এর যে প্রবলেমগুলো আছে, এগুলোকে অ্যাড্রেস করতে হবে, not only for the top 4 finish this season but also going to next season because আমার মনে হয় মার্কাস অলোনসো জানি না but Rudiger will still be here, Kepa Arrizabalaga will still be here. হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে আমাদের এখনো কাজ করার সুযোগ আছে। রাইট, so this is what I think. থ্যাংক ইউ রূপক ভাই। আমি নাইম ভাই আপনার কাছে একটু জানতে চাইবো, লাইক এই আফটার দ্য ওয়েস্ট হ্যাম গেম বেসিক্যালি হোয়াট ইজ ইউর অ্যাকচুয়ালি রিয়েল এক্সপেকটেশন নাও, বিকজ আর তো বেশি গেম নাই, বেসিক্যালি খুব হাতে গোনা কয়েকটা গেম আছে এবং যে ফিক্সচার লিস্ট আমরা দেখতেছি ইউনাইটেড আর বেসিক্যালি ফ্লাইং হাই, রাইট? ইউনাইটেড আর ফ্লাইং হাই এন্ড দে already 5-2 up. Yes, for today game. So আমাদের ভাইয়া একে তো হচ্ছে আমাদের গোল ডিফারেন্স ইজ এ বিগ প্রবলেম, আমাদের গোল ডিফারেন্স ভেরি পুয়ার, আমাদের ফর্ম উই অ্যাকচুয়ালি ওয়াজ ইন ভেরি গুড ফর্ম বাট সাডেনলি আমরা এই একটা ম্যাচ হেরে না আমরা প্রেসারটা নিয়ে আসছি আমাদের কাছে। সো আমার আপনার কাছে কোশ্চেন হচ্ছে নাইম ভাই, আফটার দ্য ওয়েস্ট হ্যাম ডিফিট হোয়াট ইজ আওয়ার রিয়েল এক্সপেকটেশন টিল দি এন্ড অফ দ্য সিজন? থ্যাংক ইউ আদনান ভাই। আসলে ওয়েস্ট হ্যামের গেমটা আনএক্সপেক্টেড ছিল, টু বি অনেস্ট। মানে এটা এখনো রিকভার করা যায় নাই। তো এখন আমাদের যেটা এক্সপেকটেশন হবে আমাদের গেমগুলো ধরে খেলতে হবে এবং মানে উইন ছাড়া আর কোনো অপশন নেই, যেহেতু মানে প্রত্যেক আমাদের কিন্তু যদি টপ 4 এ থাকতে চাই ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না, প্রত্যেকটা টিমের সাথে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট ডিফারেন্স এট দিস মোমেন্ট। তো সেই ক্ষেত্রে উইন ছাড়া আমাদের কোনো অল্টারনেটিভ নাই। এখন যে নেক্সট গেমটা আছে আজকে, যদি এটা উইন করি তো তাহলে আমি মানে মনে করবো যে আমরা আবার গেমে ব্যাক করতে পারবো, আমাদের স্ট্রেংথটা ব্যাক করবে। আর যেহেতু সামনে আমাদের এটা পরে আছে ক্রিস্টাল প্যালেস অ্যাওয়ে। ক্রিস্টাল প্যালেস কিন্তু নট এ ইজি, মানে ওরা সবসময় হোম গেমে ভালো খেলে। তো সেই ক্ষেত্রে আশা করবো যে মানে আজকের ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে হয়তোবা আমাদের যে স্ট্রেংথটা থাকবে আমরা নেক্সট অ্যাওয়ে গেমটাও ভালো করব। আর আরেকটা সমস্যা হলো যেটা আমার কাছে মনে হয় যে গেমগুলো কিন্তু মানে যেহেতু একটা সার্টেন পিরিয়ড আমাদের মানে গেমটা অফ ছিল প্রায় ফিউ মান্থ, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে প্রেসার বেশি পড়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা গেম কিন্তু ক্লোজ, লাইক 3 days 4 days, এটাও কিন্তু মানে প্লেয়ারদের উপর একটা মেন্টালি প্রেসার পড়ছে। তো আমাদের এটাও চিন্তা করতে হবে যে শুধু আমাদের প্লেয়ার না, আমাদের যে অপোনেন্ট আছে তারাও কিন্তু সেম জিনিসটাই ফিল করতেছে। তো এমন না যে আমরা হয়তো বা 3 দিন বা 4 দিন পরে খেলতেছি, অন্য টিম বেশি সময় পাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা যদি বলি তাহলে কিন্তু মানে আমাদের উচিত ওইভাবে মেন্টালিটা সেট করে মানে প্রত্যেকটা গেম খেলা। আর যেহেতু আর গেম 6টা বাকি আছে, তো প্রত্যেকটা টিমের সাথে যেহেতু পয়েন্ট খুবই কম ডিফারেন্স, তো সেই ক্ষেত্রে আমরা যদি 3 পয়েন্টস করে অ্যাচিভ করতে না পারি আর তাহলে কিন্তু সমস্যা। আর 6টা গেমের মধ্যে হয়তোবা 1-2টা গেম আমরা খারাপ করতেই পারি, এটা কিন্তু মানে ডেফিনেটলি মানে যেরকম মনে হচ্ছে যে হয়তোবা একটা ভালো টিমের সাথে আমরা মানে ভালোভাবে ফাইট দিচ্ছি, কিন্তু ছোট যে টিমগুলো ওগুলোর সাথে দেখা যাচ্ছে যে মানে আমাদের ফর্মটা পড়ে যাচ্ছে। হয়তোবা এখন কি আমরা তাদেরকে ইজি ভাবে নিচ্ছি নাকি আই এম নট শিওর। হয়তোবা এমন হচ্ছে যে আমরা ওদেরকে ইজি ভাবে নিচ্ছি যে ওকে আমরা হয়তোবা আজকের ম্যাচটা ডেফিনেটলি জিতবো। ওকে ভাই, থ্যাংক ইউ। গ্রেট। নাইম ভাই, আমার কাছে আপনার কাছে একটু কোশ্চেন ছিল আমার, লাইক ফিক্সচার লিস্ট আসলে কিন্তু যদি দেখি মানে গেম ঠিক আছে, সবাই 2-3 দিনে কিন্তু গেম খেলতেছে। আমার মনে হচ্ছে যে ব্যাপারটা এখানে ফ্যাটিগের না, ব্যাপারটা হচ্ছে আসলে কি নার্ভ এবং কনফিডেন্সের ব্যাপার। এট দ্য মোমেন্ট আমরা যে একটা ব্যাড ম্যাচ আমরা হারছি, লাইক এটা কিন্তু মেন্টালিও কি এফেক্ট করবে কিনা, কারণ ওয়াটফোর্ডের সাথে কিন্তু আমাদের রেকর্ড কিন্তু ভালো না রিসেন্টলি। এই আছে আমরা ওই হোম ম্যাচে জিততে পারছিলাম, বাট ওয়াটফোর্ডের রেকর্ড কিন্তু একটু খারাপ রিসেন্টলি, সিন্স মানে কন্টে যখন ছিল আমরা 4-0 হারলাম একবার, সারির সময় একটা মানে ড্র হয়েছিল মোস্ট প্রবাবলি স্যার। সো মানে আমার কথা হচ্ছে যে ম্যাচ তো সবাই 2-3 দিনেই খেলতেছে, বাট
আমাদের ফিক্সচার লাইক রিলেটিভলি একটু স্ট্রঙ্গার টিমের সাথে দেন ম্যানচেস্টার ইউনাইটেড, বাট সেই হিসাব করলে কিন্তু লেস্টারের ফিক্সচার কিন্তু আরেকটু হার্ড আছে। হ্যাঁ, দ্যাটস ট্রু। তো মুনতাসির, আমি একটু তোমার কাছে আসি ভাইয়া। লাইক দিস ওয়েস্ট হ্যাম ডিফিট এবং বেসিক্যালি লাইক আমাদের গেম, আমরা কি এখন মানে স্ট্র্যাটেজি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড যেভাবে খেলতেছে, বেসিক্যালি তোমার কি মনে হচ্ছে কি আমরা কি, যেহেতু আমাদের কিন্তু ক্রিয়েটিং চান্স ইজ নট আ প্রবলেম, আমরা কিন্তু চান্স ক্রিয়েট করতেছি, ইটস দ্য প্রবলেম অফ স্কোরিং and it's the biggest problem is defending. So do you think that এই সিজনে এই টাইম থেকে কি আমরা কি লাইক আবার আগের মতো পাঁচটা মানে দুই তিনটা ডিফেন্ডার, দুটো উইং ব্যাক, দুইটা সিডিএম, একটা স্ক্যাম, সামনে একটা স্ট্রাইকার এভাবে খেলাবো নাকি what do you think অ্যাকচুয়ালি আদনান ভাই, রূপক ভাই খুব সুন্দর করে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছে। তাও আমি জাস্ট যদি সামারাইজ করি, আমাদের আই ডোন্ট থিঙ্ক এক্সপেকটেশন কোনোভাবে চেঞ্জ হয়ে গেছে। Before COVID and after COVID, we are still the same. We're still expecting the same. আর একটা লস আই ডোন্ট থিঙ্ক ফুল একটা ট্যাকটিক্স চেঞ্জ করার জন্য জাস্টিফায়েবল। বাট যেটা বলবো, ল্যাম্পার্ড সব ম্যানেজারদের কিছু স্পেশালিটি থাকে। কেউ ডিফেন্স নিয়ে চিন্তা করে, যেমন কন্টে 3 at the back খেলতো। কেউ মিডফিল্ড নিয়ে চিন্তা করে, সারির কথা হচ্ছে জর্জিনিওর মিডফিল্ডে খেলতেই হবে। ল্যাম্পার্ড অ্যাকচুয়ালি ওইরকম টাইপ না যে সে তার ফুল ট্যাকটিক্স, ফুল ফরমেশন, ডিফেন্ডার্স পজিশন চেঞ্জ করে ফেলবে। তার একটা বেসিক সেট আপ আছে, ক্রিয়েটিং চান্সেস, মেকিং শিওর সামওয়ান স্কোরস দ্য গোল, এগুলা দিয়ে সে খেলে। সো আমরা এই সিজনে কিভাবে খেলেছি অ্যাকচুয়ালি এটা বলা রং, বিকজ এই সিজনটা পুরো একটা টেস্ট ছিল। এই সিজনটা দেখাচ্ছিল যে কিভাবে আমরা খেলি, এই ফরমেশন এইভাবে চেষ্টা করলে আমরা কিভাবে খেলবো, বিগ টিমসের সাথে কিভাবে খেলবো, স্মল টিমসের সাথে কিভাবে খেলবো। এটার পরে কিন্তু ট্রান্সফার গুলোতে আমরা চলে গেলাম, বিকজ আমরা দেখলাম আমাদের উইকনেস এসব এবং আমাদের এইসব প্লেয়ার গুলি লাগবে। সো ওই অনুযায়ী আই থিঙ্ক এখন আমরা কোনো কনক্লুশন টানতে পারবো না, বা আমাদের সিজনের এন্ডে 6টা গেমের জন্য আমরা কোনো কনক্লুশন বলতে পারবো না যে দিস ইজ রাইট, দিস ইজ রং। একটা হিউজ চেঞ্জ আসবে এই সামারে। এই সামারের চেঞ্জের পরে আই থিঙ্ক অনলি দেন আমরা বলতে পারবো যে উইচ ফরমেশন ইজ রাইট রং। বিকজ আই থিঙ্ক অনেক চেলসি ফ্যানরা যেটা ভাবছে যে সিজনের ডে 1 থেকে নেক্সট সিজন আমরা চ্যাম্পিয়ন্সদের মতো খেলবো। চেলসি ফার্স্ট কিছু ম্যাচ ভালো খেলবে, বাট দেন ব্যাড ডেজ উইল কাম। সো তখন একটা টেস্টিং ফেজ চলবে। সো ওইটা চলার পরে আই থিঙ্ক আমরা বলতে পারবো যে আচ্ছা দিস ইজ রাইট, দিস ইজ রং। তখন আমরা বলতে পারবো 3 at the back, 3 at the front। লাস্ট 6 গেমসে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, বাট যদি করি ওটাও ঠিক হবে না। আর বেসিক্যালি লাইক ফর্ম ওয়াইজ যদি বলি, আমাদের কিন্তু অফেন্সিভলি কিন্তু উই আর creating opportunities, but we are not like smashing teams like before. Like 3-0, 4-0, 5-0. What it is also big concern na, karon United in the end kintu amar ja mone hocche goal difference will be a big headache for Chelsea, as at how we are losing points ebong Wolves so আছে আমাদের পিছনে, Leicester City ro goal difference আমাদের চেয়ে ভালো। So it's a very is it a worrying time, Muntasir? Is it a worrying? Should we be worried? We definitely should. 2009 এ চেলসি আর ইউনাইটেডের দুজনের পয়েন্ট ছিল আই থিঙ্ক 87। লাস্ট ম্যাচ ছিল, দুইটা টিমে যদি জিতে ইউনাইটেড চ্যাম্পিয়ন হবে, বিকজ ওদের গোল ডিফারেন্স ছিল 17 প্লাস কম্পেয়ার টু চেলসি। সো চেলসির রাইট বল্টনকে হারাইতে হতো বাই মোর দ্যান 17 গোলস, আর উইগেনের ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে হতো, এবং জাস্ট ওই সিঙ্গেল প্রেসারের জন্য চেলসি ড্র করলো আর উইগেনের সাথে ইউনাইটেড জিতলো। তো জাস্ট এই গোল ডিফারেন্সের জন্য দেখা যায় যে আমরা ডিফেন্সে আমরা সেফ খেলার থেকে একটু রিস্কি খেলবো বা এক্সট্রা কিছু করতে যাবো, যেটার জন্য এনিথিং ক্যান হ্যাপেন। আর ইন টার্মস অফ ফর্ম, আই ডোন্ট থিঙ্ক আমরা কোনো পার্টিকুলার পিরিয়ড এই সিজনে বলতে পারবো যে আমাদের কনসিস্টেন্টলি উই আর ইন এ গুড ফর্ম। আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান ক্যান সে দ্যাট। আমরা বিগ টিমসের সাথে ভালো খেলছি, কিছু ম্যাচ জিতছি, কিছু জিতি নাই। টিমসের সাথে আমরা অলওয়েজ চান্স দেখতে হবে। আপনার মিউট করা প্রয়োজন। হ্যাঁ সরি, থ্যাংক ইউ অরূপ। না আমি একটু বেসিক্যালি একটু রাউন্ড আপ করে আসতেছি। লাইক ওয়েস্ট হ্যামের সাথে আমাদের যেই বিগেস্ট কনসার্ন, ইট ওয়াজ অনলি দ্য ডিফেন্স, রাইট?
It's the defense that absolutely ruined us from right back Azpilicueta to Rudiger to Christiansen to Alonso. Basically, Yes. everybody was involved. All right, Yes. Mohsin Momin bhai, join Thank you, করতেছে। Mohsin Momin bhai. Now this time is working. Now it's working. আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? থ্যাংক ইউ ভাইয়া। It's now ভাইয়াকে আমি বলছি যে ভাইয়া ল্যাপটপ থেকে একটু ট্রাই করেন। ভাই কি শুনতে পাচ্ছেন নাকি সেটা? শোনা যাচ্ছে ভাইয়া আমাদেরকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। তো ভাই আমি কেমন বলতে যাচ্ছে? চাচ্ছিলাম মহসিন ভাইকে জিজ্ঞেস করা হয় না ওই লাস্ট ম্যাচের অপিনিয়ন। লাস্ট ম্যাচের যে মানে মেন্টালি যেরকম আমি প্রেসিং বিগত লাস্ট 2-3 সিজনে এরকম হয় না। ইভেন আমরা এরকম হয় না। এভরিবডি এটা আনএক্সপেক্টেড ছিল। এট লিস্ট মানে আমি কি করছিলাম যখন 2-2 ছিল আনটিল 90th মিনিট, so I thought that okay is a 1 point we getting, that's fine. Yes. But in the last goal it was completely disaster. বেসিক্যালি ভাইয়া আমরা আপনার মহসিন ভাইয়ের থেকে আমরা অনেক কথা শুনবো। বেসিক্যালি হি ওয়াজ দ্য গাই, হি এন্ড দ্য নাইম ভাই ইজ দ্য গাই হু রেগুলারলি গো টু স্ট্যামফোর্ড ব্রিজ। আমরা ওই সেকশনে আসতেছি। আমরা ফার্স্টে একটু ওয়েস্ট হ্যাম আর ওয়াটফোর্ডের ম্যাচের আমাদের যে ডিফেন্সিভ শেপ আপটা নিয়ে একটু কথা বলতেছিলাম, যেটা নিয়ে ওয়েস্ট হ্যাম ভাইয়া আমাদের একদম ফুল ব্যাকলাইন কোলাপস করছে। এভরিবডি ইজ কোলাপসড। ইভেন আই স সাম কমেন্টস ইন দ্য গ্রুপ দ্যাট Christiansen is the Morata in defense. Like he's a good boy, he's like a proper boy, but he has no aggression, he has not that kind of taste and aggressiveness to be a defender. And Rudiger যেটা করছে ভাইয়া বেসিক্যালি দুইটা গোলই কিন্তু রুডিগারের কারণে আমরা খাইছি। বেসিক্যালি আমি যেটা মানে আমি বারবার দেখতেছি দুইটা গোল কমপ্লিটলি রুডিগার। একটা হয়তো আসপিলিকুয়েটার সাথে মিক্স আপ ছিল, আর লাস্টটা তো ওলোনসোর কথা তো আমরা বাদই দিলাম আসলে বেসিক্যালি। তো ভাইয়া আজকের ম্যাচে যে আপনি কি এক্সপেক্ট করতেছেন যে সেম 11 সেম ডিফেন্সিভ লাইনআপ কি আজকে থাকবে? নাইম ভাই কি মনে হয় আপনার? হয়তোবা আমি কেপার কথা যোগ করলাম ভাই, কেপাও দোষী। হ্যাঁ, সো এই 5 জনের কি আপনি সবাইকে আজকে দেখতেছেন নাকি আপনার কাছে কোনো চেঞ্জ আসতেছে? আপনি কি মনে করতেছেন? গোলকিপার ভাইয়া কেপা সম্ভবত কেপা থাকবে, কারণ মনে হচ্ছে না যে গোলকিপার চেঞ্জ করবে। ওকে। আর ডিফেন্সিভলি ভাই কাকে দেখতেছেন? আপনি কি মনে করতেছেন আজকে জুমা আসবে? রুডিগার, আমার তো মনে হয় রুডিগারকে এক ম্যাচ বসানো উচিত। রুডিগারকে আমি মনে করি যে মনে হয় বসাইতে পারে। আলোনসো এখন জুমা মানে আমার কাছে মানে মনে হয় জুমা খেললে ভালো হবে। আচ্ছা মুনতাসির, তোমার কি অপিনিয়ন? মানে তুমি কোনো ব্যাক শিফট দেখতেছো কিনা ব্যাক লাইনে? Actually Adnan bhai, none of our back মানে ডিফেন্ডার্স আর রিলায়েবল। মানে আমরা বলতে পারবো না যে রিপ্লেস রুডিগার উইথ দিস আর প্রবলেম সলভ হয়ে যাবে, বা রিপ্লেস হিম উইথ হিম কেউ নাই, রাইট? আমরা রুডিগার যখন সিজন ফার্স্টে ইনজুর্ড ছিল সবাই বললো যে রুডিগার আসুন ডিফেন্সিভ প্রবলেম সলভ হয়ে যাবে। আসলো, 2-1 ম্যাচ ভালো খেললো, এখন আমরা দেখলাম যে রুডিগার সেম উইথ ক্রিশ্চিয়ানসেন, কিছু ম্যাচও ভালো খেললো, কিছু ম্যাচও খারাপ খেলে। And sadly after horrible খেলছে, তো আমরা বলতে পারবো না যে সিঙ্গেল প্লেয়ার চেঞ্জ করলে উইথ রুডিগার অর ক্রিশ্চিয়ানসেন আমাদের কোনো বেনিফিট হবে। আর ডিফেন্সিভ শেপ আপ 6 ম্যাচে ল্যাম্পার্ড ইজ গিভেন অফ। ওকে, সো ওটা করবে হচ্ছে আই থিংক ওদেরকে বলবে, আই থিংক মিডফিল্ডারকে বলবে যে আর একটু ডিফেন্সিভ খেলতে, ডিফেন্সকে সাপোর্ট দিতে। বাট এছাড়া আই ডোন্ট থিংক ভালো কিছু করবে ডিফেন্সের জন্য। আচ্ছা there will be no player change up. ওকে। আর আর if you ask me, then I would say that আমরা যদি ম্যাচটা অ্যানালাইজ করি তাহলে ছিল হচ্ছে ডিফেন্ডার্সদের ফল্ট, স্টার্টিং ফ্রম এসপি। মুনতাসির তোমার নেট একটু প্রবলেম করতেছে। I will get back to you on this. Let's settle the net first. রূপক ভাই, আমি আপনার কাছে সেম কোশ্চেনটাই জানতে চাচ্ছি বেসিক্যালি। what will be your back line today? Do you think Lampard going to change it today? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় আদনান ভাই, মানে ডিফেন্ডার হিসেবে
টনি রুডিগার, আন্ড্রেস ক্রিস্টিয়ানসেন, জুমা, ইভেন টমরি, মানে নান অফ দেম আর ব্যাড ডিফেন্ডার্স। হ্যাঁ, অ্যাবিলিটি ওয়াইজ মানে আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, রুডিগার, ক্রিস্টিয়ানসেন মানে ম্যাসিভ লেভেলের পারফরমেন্স তারা আগে দিয়ে আসছে, তাই না? মানে হিউজ লেভেলের তাদের কন্ট্রিবিউশন, বিশেষ করে আমরা যখন বিগ সিটির এগেইনস্টে খেলি, ম্যানচেস্টার সিটির সাথে যে ডিফেন্স তারা করছে, ইভেন আগেও ভালো ভালো টিমের সাথে যারা যে ডিফেন্সটা করতেছে, তারা ভালো ডিফেন্ডার। হ্যাঁ, তাহলে আমাদের আসলে প্রবলেমটা কোথায়? আমার কাছে যেটা মনে হয় যে যখন আমরা এই যে স্মল টিমসদের সাথে খেলতেছি, খেলার অ্যাপ্রোচের একটা ব্যাপার আছে, খেলার মেন্টালিটির একটা ব্যাপার আছে। So it has nothing to do with the ability of the defenders. All of these defenders are world-class defenders. I think man individual change na kore, what Lampard has to do is instill that winning attitude. যে গত ম্যাচে বিশেষ করে ওয়েস্ট হ্যামের সাথে যে টনি রুডিগারের যে কর্নারটা হলো, যে সে ক্লিয়ার করতে গেল এবং পিছনে চলে গেল, সেই কর্নার থেকে একটা গোল হলো। তো এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এই যে একটা নেগেটিভ একটা লেথার্ড, হ্যাঁ, এরকম তো এখন সিজনের এই সময়টায় এসে চেলসির মতো একটা বড় ক্লাবের ডিফেন্ডার হিসেবে এটা এক্সপেক্টেড। তো বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ইওর মেন্টালিটি, you have to prove your mettle right now. You have to show that you are playing for the bad. এবং সেটা যদি বডি ল্যাঙ্গুয়েজে মেন্টালিটিতে সেটা যদি থাকে, তাহলে ইট উইল শো, ইট উইল ট্রান্সলেট ইন দ্য গেম। হ্যাঁ, তো ল্যাম্পার্ডের আসলে ইন্ডিভিজুয়াল যেই খেলাক, সে জুমা টমরিকে খেলাক, সে রুডিগারের সাথে জুমাকে খেলাক, যাকেই খেলাক, রাইট, হোয়াট ল্যাম্পার্ড হ্যাজ ইনশিওরড যে দে উইল গিভ দেয়ার 100%। আলোনসোর ক্ষেত্রেও সেম, সে যতটা বেশি অ্যাটাকের ব্যাপারে, গোল দেওয়ার ব্যাপারে সে যতটা এনথুজিয়াস্টিক, ট্র্যাক ব্যাকের ব্যাপারে, ডিফেন্স করার ব্যাপারে সে অতটা এনথুজিয়াস্টিক না। So it is okay when you have a 3-man defense, when you have a 3 center half, the wing back যখন সে খেলে, সে up and down যেতে পারে, because there is another left center back who is there to cover for him. কিন্তু সে যখন সোল ব্যাক এবং সে দেখতেছে যে প্লেয়ার একটা ফ্রি, একটা পাস দিলেই সে এখন ওপেন গোলে চলে যাচ্ছে, হ্যাঁ, তখন সে তখনও তার যে বডির মধ্যে যে লেথার্জি কাজ করতেছে, তারপরেও সে ওভাবে ব্যাক করতেছে না। তো এটা তো আসলে মেন্টালিটির ব্যাপার। হ্যাঁ, ফিজিক্যাল কিছু ব্যাপার আছে, ইউর প্লেইং ইন দ্য 90th মিনিট, ইউর প্লেইং ইন দ্য 88th মিনিট, ফিজিক্যাল ইয়েরও কিছু ব্যাপার আছে, ইউর টায়ার্ড, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে ইউর প্লেইং ফর চেলসি, যেখানে এক্সপেকটেশন ইজ অ্যাট দ্য টপ লেভেল। এবং এটাও মনে রাখতে হবে যে মাত্র খেলার মানে 4-5টা খেলা বাকি আছে, 6টা খেলা বাকি আছে। এখন যদি আমরা কিছুটা না দেই, তাহলে আসলে মানে ভেরি ডিফিকাল্ট। মার্জিন অফ এরর ভাই খুব কম এখন। রাইট, অ্যাবসলিউটলি। আর আরেকটা ব্যাপার যেটা আমাকে খুব চিন্তা ফেলে দিছিল গত কয়েকদিন ধরে, ওয়েস্ট হ্যামের মতোই কিন্তু ওয়াটফোর্ড খেলে। আমরা যদি গত কয়েক ম্যাচের হ্যাঁ, মানে অ্যান্টোনিও যে রোলটা করছে, এটা ইজিলি আজকে ট্রয় ডিনি করতে পারবে। ওয়েস্ট হ্যাম রাইট মিড, লেফট মিড ক্যাম নিয়ে খেলে, ওই যে ফর্নালস, লানজিনি, বাওয়েন, আর ওয়াটফোর্ড ডেকোরে আর সারকে হয়তো খেলবে। এন্ড সার ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। আর ইসমাইল সার হচ্ছে রাইটে খেলে, ওখানে আজকে আলোনসো খেলে, তো देयर इज আ হিউজ মিসম্যাচ এখানে। আলোনসোর সাথে সার ইজ লাইক আ ভেরি ব্যাড মিসম্যাচ এখানে। সো এই বিষয়গুলো আই এম শিওর যে ল্যাম্পার্ড মানে বুঝাইতেছে ওদেরকে যে ইউ হ্যাভ টু বি 100% কমিটেড, এবং মানে মনোযোগের যে লেভেলটা এবং অ্যাওয়ারনেস এবং অ্যাটেনশনের যে লেভেলটা, নো ম্যাটার হু ইউ আর, একদম টপ লেভেলে থাকতে হবে। ডেফিনেটলি। ওকে, আমি মহসিন ভাইয়ের কাছে আসবো। এর আগে একটু নিউজ দিয়ে রাখি, ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লেস্টার দুজনেই কিন্তু জিততেছে। লেস্টার ইউনাইটেড 2-0 লাগায় আছে বেসিক্যালি, আর 9 মিনিট আছে খেলার, আর ইউনাইটেড ইজ ভেরি বিগ লিড 5-2। সো বেসিক্যালি উই হ্যাভ again must win game situation today, which was before to West Ham, which we absolutely blew it. হ্যাঁ, সো আর আরেকটা যেটা ভাইয়া আপনি বলছিলেন ওলোনসের ব্যাপারে, ওলোনসো কিন্তু ভাইয়া মারেজের সাথে কিন্তু খুব ভালো খেলছে, কিন্তু সিটি গেমে কিন্তু হি ওয়াজ ভেরি গুড ভার্সেস মারেজ। বাট হোয়াট হ্যাপেন, হি ওয়েন্ট ওভার কমিটেড টু দ্য অ্যাটাক ভার্সেস ওয়েস্ট হ্যাম, যেটাকে অনেকেই বলতেছে একটু নাইভ হয়ে গেছে কিনা, আমরা কি 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে পারতাম না, বাট আমরা 2 পয়েন্টের জন্য 3 পয়েন্টের জন্য গিয়ে 1 পয়েন্ট যেটা পাইতাম ওইটা আমরা লুজ করছি। সো আমি মহসিন ভাইয়ের কাছে একটু আসবো। ভাইয়া আপনার মানে এই ওয়েস্ট হ্যাম খেলার পরে ভাইয়া আপনার পার্সোনাল এক্সপেকটেশন কি ভাইয়া এখন থেকে, লাইক আজকের ম্যাচ থেকে সিজনের শেষ পর্যন্ত, মানে আপনি কি আসলে মনে করেন কিনা আমরা টপ 4 এ ফিনিশ করবো ভাইয়া?
এটা ওয়েস্ট হামের গেমের পরে আসলে ব্যক্তিগতভাবে আমি যেটা যদি বলি, ওয়েস্ট হামের গেমটাকে আমি ফরগেট করতে চাই, মানে এটাকে ভুলে থাকি। কারণ এই গেমের আগেরটা ছিল ম্যান সিটি। এই ম্যান সিটি গেমটা কিন্তু আমি লাইভ দেখি না, আমি এক্সটেন্ডেড হাইলাইটস দেখছি। তো ওইটাকে মানে আমি বেস করতে চাই, এটা আমাদের বেঞ্চমার্ক। ওয়েস্ট হামের সাথে গেমটাকে আমরা মানে এটা করতে পারি, এরকম হয় কিন্তু প্রিমিয়ার লিগে এরকম হয়, যেমন আর লিভারপুল যেভাবে 4 গোলে হারলো ম্যান সিটির কাছে। ওয়েস্ট হামের সাথে গেমের যে জিনিসগুলো অলরেডি এই আমেরিকা থেকে যিনি উনি খুবই সুন্দর এক্সপ্লেন করে দিচ্ছে, এইগুলা বুঝেই গেছে ওরা জাস্ট অ্যান্টনিওকে মানে ফ্রন্টে খেলাবে, বাকি সবাই গোলকিপার সব বাকি 10 জনই ওরা ডিপেন্ড করবে। ওরা যদি বাই চান্স লাকিলি একটা গোল পেয়ে যায়, এইটাকে ডিপেন্ড করতে ওরা 90 মিনিট খেলতে পারবে ওয়েস্ট হাম এই লেভেলে। আর ওদের টার্গেট এরকম ছিল, ওরা 3 গোল প্রিমিয়ার লিগে করছে ফুল সিজনে বোধহয় 2 থেকে 3টা গেমে, এবং চেলসির সাথে এটা তারা মানে এবার তো ডাবল হলো, মানে এই সিজনে ডাবল হলো তারা আমাদের ডাবল ভাই, রাইট 2003 সালের পরে নাকি ভাই ডাবল হইছে, এটা ডাবল হইছে আফটার 2003। অনেক অনেক ওয়াটফোর্ড এই ভাইয়া বললো যে ওয়াটফোর্ড এই সেম লেভেলে খেলে। আমাদের সবচেয়ে বড় আমরা স্ট্রাগল করি কিন্তু যারা মানে এই যে যেটাকে বলে বাংলায় ঘুমায়া থাকে, যারা পিছনে ঘুমায়া থাকে, লাইক ওয়েস্ট হাম আগে ছিল, আগে ওই দুইটা টিম এখন আর প্রিমিয়ার লিগে নাই। আমি সব সময় মানে হেট করতাম ওদেরকে। একটা হচ্ছে স্টোক সিটি, মানে চিলি নাইটের যখন মানে মিডউইকে গেম, ওয়েস্ট বম, হ্যাঁ এটার কথা মেনশন করতে যাচ্ছিলাম। এই টিমগুলো আর লন্ডনের ভিতরে হচ্ছে ওয়েস্ট হাম, ক্রিস্টাল প্যালেস ইজ ওকে, সামটাইম তারা আমাদেরকে বিট করে, বাট তারা নেগেটিভ ফুটবল খেলে। বাট ওয়েস্ট হাম ওরা নেগেটিভ ফুটবল খেলে, তাদের দেয়ালে ফিট টেকে গেছে, তারা স্বাভাবিকভাবে এরকম খেলতেই হবে 1 পয়েন্টের জন্য। তারা লাকিলি তারা 3 পয়েন্ট পেয়ে গেছে। আর আমাদের ব্যাকফোর্ডের যে মানে যেটা নিয়ে কথা হচ্ছে, মানে আমি জানি না মানে ল্যাম্পার্ড কি করবে, বাট আমার এক্সপেকটেশন হচ্ছে কিছুটা চেঞ্জ করা। আমরা আজকে হয়তো মানে জেমস রিসকে আজকে দেখতে পারি স্টার্টিং 11-এ, তো ও যদি আসে তাহলে ও মানে আদার সাইডে মুভ করবে। আর রুডিগারকে রাখতে হবে, রুডিগার হচ্ছে আমাদের বান্ডাইক, রুডিগারকে রাখতে হবে। যদি ও মিস্টেক করে, মিস্টেক সবাই করবে, স্ট্রাইকার মিস্টেক করে, গোলকিপার মানে সবাই মিস্টেক করে, রুডিগারও মিস্টেক করতেছে, রুডিগার থাকবে কারণ ও লিডার, যদি ও ক্যাপ্টেন না বাট ও লিডার। আর ওর সাথে আমি ক্রিস্টেনসেনকে চাচ্ছি না আজকে, আমি জুমাকে দেখতে চাই আজকে। আর মিডফিল্ডে আমাদের অনেকগুলো অপশন আছে, বাট আমি জানি না কেন জর্জিনহুকে মানে ল্যাম্পার্ড বসায় রাখছে। এটা কি মানে কোনো ধরনের ডিসিপ্লিনারি না ইনজুরি না কোনো প্ল্যান, আমি নিজেই জানি না। হয়তো মানে ও বোধহয় ল্যাম্পার্ডের মানে ফিউচার প্ল্যানের নাই, কিন্তু ফিউচার প্ল্যানের নাই বলতে এই না যে ওর সার্ভিসটা আমরা এখন ইউজ করতে পারি না। ও কিন্তু বেতন পাইতেছে, ওর সার্ভিসটা কিন্তু আমরা নিতে পারি। কিন্তু আজকে বোধহয় ও থাকবে না, তাহলে কোনটা থাকবে? এখন জর্জিনহু আমার কাছে, আমি মানে পার্সোনাল প্রেফার করবো জর্জিনহুতে, মানে জর্জিনহুকে, মানে মিস্টার চিগল ভালো ক্যান্ডিডেট, বাট স্টিল সে মানে এই পজিশনে আসে নাই ফিটনেস ওয়াইজ কিংবা গেম টাইম ওয়াইজ কোনো সেই লেভেলে আসে। রাইট, জর্জিনহু কান্তে, আর এখন কাকে মানে মিডফিল্ডে আরেকটা মাউন্ট, মেসন মাউন্ট উইং এ খেলাতে আমার মনে হয় কার্যকর। হ্যাঁ, আর আব্রাহাম যে মানে ওকে একটা মানে কি দেওয়া দরকার, আমি জানি না ওর কি হয়েছে। লিগের মানে করোনা ভাইরাসের আগে কিন্তু ভালো ফর্মে ছিল, আমি মনে করি জুরুকে আজকে চান্স দেওয়া উচিত। আর উইলিয়াম তো মাস্ট, বেস্ট পারফর্মার আমাদের সফর মানে প্রিমিয়ার লিগ রিস্টার্ট হওয়ার পরে। আমাদের আর বলতেই হয় না, পুলিশের উইলিয়াম মাস্ট, এই লাইনে আমি চাচ্ছি। আর বাকি তো মানে কম্পিটিশন এগুলা এজ ইউজুয়াল, মানে এগুলা গেমের মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে কখন চেঞ্জ করতে হবে। মসিম ভাই, একটা যে টপিকটা নিয়ে ওই যে কয়েকদিন ধরে চলতেছে যে কেপার পজিশনিং এন্ড কেপার যত রকম মিস্টেক সবকিছু নিয়ে, সো কেপা নিয়ে আপনার মতামতটা যদি আমাদের সাথে শেয়ার করেন, যে এই মুহূর্তে কিভাবে দেখতেছেন বা সামনের সিজনে কি হতে পারে বা কোন প্রোগ্রেস আমরা এক্সপেক্ট করতে পারি না? আমি পার্সোনালি মানে কেপাকে দলে দেখতে চাচ্ছি। ওই ইয়াং ট্যালেন্টেড স্প্যানিশ গোলকিপার,
আর স্প্যানিশ গোলকিপাররা সচরাচর ওরা টাইম নেয়, মানে টপ লেভেলে যাইতে টাইম নেয়। আমরা এটা দিহায়াকে দেখছি, ইভেন কেসিয়াসও এইরকম ছিল ওর ক্যারিয়ারের শুরুতে। আর ও এই তো 2 সিজন চলতেছে, 2 সিজন, এই সিজনে আমরা ওর থেকে হয়তো আরো বেটার আশা করছিলাম। অনেকে বলে ডিফেন্স, ডিফেন্স যদি ভালো হয় তাহলে তো গোলকিপার আমাদের আমরা জন টেরিকে বসিয়ে রাখলেই হয়, ঠিক না? যখন ডিফেন্স লিক হবে তখনই তো গোলকিপার স্টেপ আপ করতে হবে, যেটা মানে সচরাচর সব ডিহায়া করে আসছে। মরিনহোর সিজনে ডিহায়া তো একাই মানে ম্যান ইউনাইটেড কে কি করলো, মানে সেভ করলো। ম্যান ইউনাইটেডের টপ প্লেয়ার হইছিল মানে গোলকিপার, তার মানে বুঝে যায়। আমরা যদি এই সিজনে যদি আর্সেনালকেও দেখি, লেনো যে পারফর্ম করতেছে, সো ওইটাকেও যদি আমরা একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আমার পার্সোনাল অপিনিয়ন, আমি তাকে দেখতে চাইবো মানে লঙ্গার টাইমে, মানে চেলসির যে একটা রিবিল্ডিং প্রসেস চলতেছে। আমি জানি ল্যাম্পার্ডের এখানে কি মানে প্ল্যান আছে নিয়ে, বাট আমি চাইবো যে কেপা আমাদের সাথে থাক। আগামী সিজন পরে আমরা ডিসিশন নেই ও কি করে, মানে আগামী সিজন ডেফিনেটলি আমাদের মনে দূরে দাঁড়াবে। চেলসি টিমটা অন্য লেভেলের থাকবে আগামী সিজন। কেপাকে আমি মানে এখন মানে ওই আমাদের আয়াক্সের গোলকিপারের কথাবার্তা চলতেছে, প্লাস আরো অপশন মতো আমাদের কাছে আছে, নিকোপ আছে, হেন্ডারসন আছে। হেন্ডারসনকে অবশ্য আমরা পাবো না, কারণ ম্যান ইউনাইটেড আমাদের দেবে না। বাট আমি মানে কেপাকে পার্সোনালি চাচ্ছি, ও মানে টাইম নিতে, বাট ও মানে আমার কাছে মনে হয় পারফরমেন্স ডেলিভার করবে, হয়তো আগামী সিজনে নইলে পরের সিজনে। হয়তো দিহায়াকে দেখে আমি ইন্সপায়ার্ড হচ্ছি, আমার ওপিনিয়ন আর কি। ওকে, মহসিন ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল। মহসিন ভাই, আপনি তো ভাইয়া ব্রিজে খেলা দেখছেন এই সিজনে, রাইট? হ্যাঁ, এই সিজনে দেখছি। আচ্ছা ভাই, আমার আপনার কাছে একটা কোশ্চেন হচ্ছে, আপনি পিটার চেক থাকতো ব্রিজে খেলা দেখছেন, বাট আমারটা যে কোশ্চেনটা আমি আপনাকে আস্ক করবো ভাইয়া, পিটার চেক আমার কাছে মনে হইতো কি ও ব্যাক লাইনে কে কমান্ড করতো, মানে ভোকাল ছিল সে, আমার কাছে মনে হইতো। আপনারা তো স্টুডেন্টদের খেলা দেখছেন, তো আরো ভালো বলতে পারবেন। মানে কেপা কিন্তু অত ভয়েসড না, মানে এটা কি একটা ওর উইকনেস? মানে ও কি ডিফেন্ডারদের সাথে কমিউনিকেশন করতেছে না প্রপারলি, নাকি পিটার চেক যেভাবে ধরেন, হ্যাঁ পিটার চেকের সামনে ভাই জন টেরির মতো প্লেয়ার ছিল, জন টেরি ছিল, কেহিল ছিল, ইভানোভিচ ছিল, হ্যাঁ। বাট আপনি কি মনে করেন কিনা যে লাইক গোলকিপারের যে ভাই একটা মানে কমান্ডিং একটা আছে, যেমন ভাই ধরেন এলিসন, পিটার চেক, তারপরে মানে একটা যে একটা পিছন থেকে যে একটা কমান্ড করার টিমটাকে, আপনি কি মনে করেন ভাই কেপার মধ্যে এই জিনিসটা আপনি ওইভাবে দেখছেন সিজনে, এই সিজনে? আসলে হচ্ছে কি, যখন একজন মানে পারফর্ম করতে পারেন এক্সপেকটেশন ওয়াইজ, তখন তার ছোট ছোট জিনিসগুলাকেও কিন্তু সামনে নিয়ে আসে, এগুলাকে উইকনেস ধরা হয়। আর যদি আমি মানে ওই পিটার চেকের কথা ধরি, পিটার চেক যখন চেলসিতে ছিল, ওরা কিন্তু মানে ম্যান ইউনাইটেডের ক্লাস 92, আমাদের হয়তো আমরা এটাকে ডেফিনেশন দেই নাই, কিন্তু ল্যাম্পার্ড, জন টেরি, ইভানোভিচ, পিটার চেক ওরা কিন্তু খুবই ক্লোজ ফ্রেন্ড। যদি ওদের ন্যাশনালিটি ডিফারেন্স, বাট ওরা খুবই ক্লোজ ফ্রেন্ড। ইভেন মাইকেল পালাক, ওরা যখন ব্রিজে এখনো আসে, তাদের যদি আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন ইচ আদারের সাথে, মানে ফ্রেন্ডশিপ। ওরা প্লেয়ার না, কিন্তু কেপা এখনো নিজের অবস্থানটা চেলসিতে এরকম করতে দিতে পারে নাই, করতে পারে না। তার সামনে রুডিগার, রুডিগার জার্মান, তারপরে কার্জুমা আছে ফ্রেঞ্চ, আরেকটা আছে ডেনিশ, মানে ডেনমার্কের বোধহয় না আইসল্যান্ডের, হ্যাঁ হ্যাঁ ক্রিস্টিয়ানসেন, ডেনমার্কের, রাইট, ডেনমার্কের। হ্যাঁ, ন্যাশনালিটি এখানে তেমন মানে কি, মানে আমার কাছে মনে হয় সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স মেক করতেছে। বাট আমার কাছে এটা মনে হইতেছে যে এখন যেহেতু চেলসিতে একটা রিবিল্ডিং প্রসেসে যাচ্ছে, এজন্য কেপার হয়তো কনফিডেন্টটা কম। আর ও যেভাবে আসছে, মানে কি বলে, এক্সপেন্সিভ গোলকিপার অল দ্য ওয়ার্ল্ড, এই ট্যাগটাই ওকে প্রেসারে ফেলে দিচ্ছে। আর বাকি যেগুলো শুনছি অনলাইনে, মানে নিউজ পেপারে কিংবা রিউমার, পার্সোনাল লাইফে প্রবলেম চলতেছে। পার্সোনাল লাইফে যদি কারো প্রবলেম চলে, তাহলে প্রফেশনাল লাইফে কমপ্লিটলি কি হয়ে যাবে। আমার কাছে লাগে ও এটা থেকে বের হয়ে আসছে, আগামী সিজন দেখে তারপরে আমাদের ডিসিশন নেওয়া উচিত। আর পিটার চেক ভাই ও আমাদের লেজেন্ড, যদিও আর্সেনালে খেলছে, বাট ও আমাদের লেজেন্ড। ও মানে ও কিন্তু মানে বলতে গেলে জন টেরি বানাইছে, আবার জন টেরি পিটার চেককে বানাইছে। তাদের ভাবে মানে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে একে অন্যকে মানে তারা হেল্প করছে, এজন্য তারা মানে দুজনই একই সাথে একই ব্র্যাকেটে আসে। তো হয়তো কেপার সাথে রুডিগার আসবে ভবিষ্যতে, এটা মানে ভবিষ্যতে রাতে প্রশ্ন তোলা থাক। ওকে,
ভাইয়া আমরা একটু শর্ট রিভিউ নিব, যেটা হচ্ছে পুলিসিচের ফর্ম আর রুডিগারের ফর্ম। মানে লাইক রুডিগার ওয়াজ স্টার্টেড ওয়েল, লাস্ট ম্যাচ দেখে মনে হইতেছিল যে ও খুব ফেটিক, নাহলে ও অন্য কিছু নিয়ে টেনশন করতেছে, বিকজ আমরা যে কর্নারটা থেকে গোল খেয়েছিলাম, মানে যেটা মানে একটা তো ভিআর এ ক্যান্সেল করছে, আর যেটা অফিসিয়ালি গোল হইছে ওইটা ভাইয়া বেসিক্যালি ও ক্লিয়ারলি এত পুয়ার ক্লিয়ার করছে যে এটা কর্নার হইছে, এটা আসলে কর্নারই হওয়ার কথা ছিল না। সো আপনাকে যদি ভাই আমি ওয়ান বাই ওয়ান করে আসতেছি, আমি প্রথমে একটু রূপক ভাইয়ের কাছে আসবো। পুলিসিচের ফর্মটা ভাইয়া হাউ ইম্পর্টেন্ট এন্ড হাউ বিগ পুলিসিচ ইন ইউএসএ এন্ড দিস চেলসি কানেকশন ভাইয়া, যেহেতু আপনি ইউএসএ তে আছেন ভাইয়া, হাউ ইজ দ্য মার্কেটিং অফ পুলিসিচ ইন চেলসি ইন ইউএসএ? আচ্ছা, Christian Pulisic is undoubtedly the best player in Chelsea right now. And he's also the best player in the US men's national team, the USMNT. Other best player এবং captain, and he is doing all this at a very young age. আর আমার মনে হয় পুলিসিচকে যখন আমরা বরুসিয়া ডর্টমুন্ড থেকে আনলাম, তখন এটার পিছনে যদিও মানে ফি অত বড় ছিল না, বাট ইট ওয়াজ স্টিল কোয়াইট আ হেফটি অ্যামাউন্ট, হেফটি ফি। এবং রাইট, তো এবং তাকে যখন আমরা আনলাম, এর পিছনে কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল। নর্থ আমেরিকার ফুটবল, নর্থ আমেরিকাতে, ইউএসএ তে মোর দেন কানাডা, বাট ইউএসএ তে কিন্তু এখনো মানে অতটা জনপ্রিয় না, লাইক রাগবি অথবা লাইক বেসবল অথবা যদি ইয়ার কথা বলি, ওই যে আমেরিকান ফুটবল যেটা বলে আর কি ভাই, ইউএস ফুটবল ওরকম হচ্ছে, এখানে সকার বলে, ওই ফুটবলটা কিন্তু সকার অত একটা জনপ্রিয় না, যদিও আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে এখন। দেয়ার ইজ আ নিউ ব্রিড অফ পিপল কামিং ইন। জোজি আল্টিডোর কয়েক বছর আগে অনেক ভালো করছে, হি ওয়াজ দ্য ইউএস মেন্স ন্যাশনাল টিম মেইন গাই। এখন পুলিসিচ, সো একটা টিমের, একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে আনা এবং তাকে ঠিকমতো নার্চার করা is very important for Chelsea, not only from the perspective of how you're playing, বাট অলসো যে একটা মার্কেট ধরা বা এবং ফাইন্যান্সিয়াল এটার যে ইমপ্লিকেশন গুলো আছে সেদিক থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার প্রায়ই হচ্ছে চেলসি ফ্যানদের সাথে কথাবার্তা হয় যে আমরা নতুন প্লেয়ার আনতেছি, আমরা হাকিম জিয়াসকে আনতেছি, ওয়ার্নারকে আমরা লেফটে খেলাবো, টামি আব্রাহাম এবং জিরু উইল স্টিল বি আওয়ার মেইন ম্যান আপ ফ্রন্ট। আমরা এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পুলিসিচ ইজ স্টিল গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইন্টেগ্রাল to Chelsea's development going forward next season and onwards. আমার মনে হয় না যে ল্যাম্পার্ডের প্ল্যান টিমো ভার্নারকে লেফট উইং এ অথবা লেফট মিডফিল্ডে খেলানো। পুলিসিচ ইজ স্টিল গোয়িং টু বি দ্য মেইন পারসন ওভার দেয়ার। ভার্নার যেটা করতে পারে, সে লেফট ফরওয়ার্ড হিসেবে অথবা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে সে খেলতে পারে অফ দ্য শোল্ডার অফ দ্য মেইন স্ট্রাইকার। সেটা হতে পারে টামি ইব্রাহিম, হতে পারে অলিভিয়ার জিরু, অথবা টিমো ভার্নার ক্যান প্লে himself as the lone striker. কিন্তু Pulisic is still going to be very important and I'm very very happy with his performance. তার মাঝখানে একটা ইনজুরি ছিল, ইনজুরির আগে এবং পরে তার ইনজুরি থেকে আসতে কিন্তু খুব বেশি সময় লাগে নাই, এবং what is more important is ইনজুরি থেকে ফিরে এসে তার ফর্ম খুঁজে পাইতেও কিন্তু খুব বেশি সময় লাগে। হ্যাটট্রিক করবে ম্যাচে, যে ম্যাচে সে স্টার্ট করতেছে বা সাবস্টিটিউট হিসেবে নামতেছে, হি ইজ আইদার স্কোরিং or directly or indirectly contributing, assisting, making an assist. So he has remained one of the most important players for Chelsea. এবং অনেকেই বলে যে তার কিছু মুভমেন্ট হ্যাজার্ডাস, এবং when you have a legendary like Hazard play for your team, ওটার একটা ইফেক্ট থেকে যাবে। আমরা হয়তো আরো 4-5 বছর পর্যন্ত আমরা হাজার্ড নিয়ে কথা বলবো, very dear to us. হ্যাঁ, তো আমরা এরকম একটা প্লেয়ারের মধ্যে হ্যাজার্ডাস এটা পাইছি, এটাও কিন্তু আমাদের জন্য it's a very good thing. তো আমার কাছে এটা মনে হয়। আর রুডিগারের যে ব্যাপারটা, अगेन আমি আবার বলবো যে অ্যাবিলিটি নিয়ে আই হ্যাভ নো কোয়েশ্চেন। হি প্লেস ফর দ্য জার্মান ন্যাশনাল টিম, যেখানে জার্মান সেন্টার ব্যাক কারা আমরা জানি, সো ওরকম বিগ নেমের মধ্যে সে জার্মান ন্যাশনাল টিমে খেলে, অবভিয়াসলি হি হ্যাজ প্রুভড হিজ মেটাল। বাট এখানে আমার কাছে ওই যে নাইম ভাই যেটা বলতেছিল এবং মমিন ভাই যেটা বলতেছিল, মসিম ভাই যেটা বলতেছিল একটু আগে, আমাদের 2004, 2005, 2006, 2007 এই যে এই টাইমটাতে চেলসি এত ভালো করার একটা কারণ হচ্ছে, এবং শুধু চেলসি না, আমরা যদি বড় বড় টিমগুলোকে দেখি যারা হচ্ছে ডমিনেট করছে ওয়ার্ল্ড ফুটবল, টক অ্যাবাউট বার্সেলোনা, টক অ্যাবাউট বায়ার্ন, লেটস সে বার্সেলোনা 2009 2012, রাইট, এই টিমগুলো যদি আমরা দেখি,
দেখবো যে there is a core component of players. একটা টিমে যারা হচ্ছে স্পাইন, হ্যাঁ, একদম সামনে থেকে ডিফেন্স পর্যন্ত গোলকিপারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা টিম কেমিস্ট্রি, যে ওটা আনব্রেকেবল। হ্যাঁ, তো চেলসিতে এখনো আনফরচুনেটলি ওইটা হয় নাই। যেটা পসিবিলিটি আছে অবশ্যই আমাদের টোমোরি, মেসন মাউন্ট, তারপরে রস বার্কলি, আব্রাহাম, তারপরে রুডিগারের সাথে এখন যদি টিমো ওয়ার্নারের আন্ডারস্ট্যান্ডিং ভালো, তারপরে কাই হাভার্টজ যদি আসে তাহলে একটা জার্মান কন্টিনজেন্ট হবে, তারপরে ইংলিশ কন্টিনজেন্ট আছে, সেই সাথে গোলকিপারের সাথে ডিফেন্সের যে আন্ডারস্ট্যান্ডিং, ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে অফেন্সিভ মিডফিল্ড, এই যে একটা কোর কম্পোনেন্ট লাগে এবং কোর আন্ডারস্ট্যান্ডিং লাগে, ইটস নট অনলি অন দ্য ফিল্ড বাট অফ দ্য ফিল্ড অ্যাজ ওয়েল। একটা মানে প্লেয়ারদের সাথে কতটা অ্যাকোয়েন্টেড, তাদের আন্ডারস্ট্যান্ডিং কত ভালো, এটার উপর ডিপেন্ড করবে আসলে আমাদের এন্টায়ার টিম কেমিস্ট্রি এবং টিম পারফরম্যান্স। তো ইটস নট ওয়ারিং, বাট নেক্সট ইয়ার থেকে, নেক্সট সিজন থেকে আসলে বুঝে যাবে কেপাও, ইটস গোইং টু বি আ নিউ স্টার্ট ফর কেপার জন্য এই সিজনটা ওয়াজ আপ এন্ড ডাউন, তার পার্সোনাল আপ এন্ড ডাউন করে অন দ্য পেজ, তারপরে ওই যে গত সিজনে সারির সাথে যে প্রবলেমটা হলো, সরি এই সিজনে তো at the very beginning, সারির সাথে যে প্রবলেমটা হলো, he has been under immense scrutiny from the media, from the players, সে থাকবে কি থাকবে না এখানে অনেক বেশি হচ্ছে। তারপর ল্যাম্পার্ড এসে বললো no I still believe in you, but এই ব্যাপারগুলো না unsettling, especially when you're that young, especially when you're a goalkeeper, and Kepa physically is not the most biggest, তাই না, not the most tallest goalkeeper, tallest guy মানে কারণ বলতে গেলে কিন্তু কেপার ফার্স্ট সিজনে অনেক বেশি ভোকাল ছিল, অনেক বেশি কমান্ডিং ছিল। যদি ফার্স্ট সিজনটা রাইট, ওইটাই আমি বলছিলাম ভাইয়া বেসিক্যালি, যে মানে হোয়াট হ্যাপেন্ড টু হিম অ্যাকচুয়ালি, লাইক হি ওয়াজ লাইক বাট গটন বিট ডাউন। এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো আমার মনে হয় নেক্সট সিজন ইজ গোইং টু বি আ নিউ স্টার্ট ফর অল অফ দিস পিপল, এবং নতুন কোয়ালিটি আসবে, নতুন প্লেয়ার আসবে। আমার মনে হয় ইটস গোইং টু বি, আই এম ভেরি ভেরি এক্সাইটেড। ওকে, নাইম ভাই আপনার কাছে আসি। এই রুডিগারের ফর্ম নিয়ে ভাইয়ারা কথা বললো, আমরা রুডিগারের ফর্ম দেখলাম। আপনার কাছে কি ভাইয়া মনে হয় রুডিগার মানে লাইক আমরা যদি একটা নতুন সেন্টার ব্যাক নিয়ে আসি, লাইক হি উইল বি লাইক, এখন যাকে আমরা আনবো হি উইল বি আওয়ার ফার্স্ট চয়েস, বিকজ আমাদের তো ব্যাকআপ ডিফেন্ডার অনেক আছে, প্রচুর আছে। জি, তো যদি একটা আমরা নতুন ডিফেন্ডার আনি, সেই ক্ষেত্রে কি সে কি পার্টনার আপ করবে রুডিগারের সাথে নাকি ক্রিশ্চিয়ানসেনের সাথে? মানে আপনি কি মনে করেন যে রুডিগার স্টিল এ ফার্স্ট চয়েস ডিফেন্ডার ফর চেলসি? ভাই আমি মনে করি হয়তোবা মানুষের হয়তোবা মানে কোন একটা প্লেয়ারের কোনো খারাপ ডে থাকে, আমি যেটা পার্সোনালি মনে করি হয়তোবা রুডিগার হয়তোবা একটা খারাপ সময় পার করতেছে, ইট ডাজন্ট মিন যে মানে হি ক্যানট পারফর্ম এগেইন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কি হয়তোবা আরো দু একটা গেম দেখলে বা সিজন আর কয়েকটা গেম আছে, মানে তার পারফরমেন্সটা কি হয়, দেন ডিসিশনটা নেয়া, নট লাইক যে স্ট্রেট ওয়ে ওকে তাকে রিপ্লেস করা, আমি মনে করি আর কি। আচ্ছা, আর পুলিসিচের ফর্মের ব্যাপারে বস কি বলবেন? লাইক পুলিসিচ মানে এই রিস্টার্টটা বেসিক্যালি কিন্তু যদি কোভিড না থাকতো ওর কিন্তু এই সিজনে খেলার কোনো চান্সই ছিল না। মানে কোভিড এর কারণে যে মানে তার যে বেশ কিছু প্লেয়ার আবার ব্যাক ইনজুরি থেকে, হ্যাঁ ইনজুরি থেকে ব্যাক করতে পারছে। তো পুলিসিকে আমি মনে করি যে মানে আমাদের টিমটা কিন্তু অনেক ইয়াং এখন, আর ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও একদমই নতুন যে কোচ। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে টিমের কেমিস্ট্রিতে আসতে আরেকটু সময় লাগবে, মানে নট লাইক যে আমি কোনো একটা গেমে কেউ ভালো করতেছে কেউ খারাপ করছে সাথে সাথে আমি চেঞ্জটা করে ফেলি। তো সেই ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি আসতে আরো টাইম লাগবে। আর পুলিসিকের পারফরমেন্স হি ইজ ডুইং ভেরি গুড। আর আমি যেটা মনে করি যে হাজার যে উইংটাতে খেলতো সেটাতে আছে, এবং আমি মনে করি যে ওকে হাজারের মতো না হলেও মানে সে কিন্তু ভালো সাপোর্ট দিচ্ছে। আর যখন টিমটাকে মানে ফরমেশনটা করা হচ্ছে তখন কিন্তু একটা বা দুইটা প্লেয়ারকে মানে মেইন ম্যান করেই কিন্তু মানে ফরমেশনটা সাজানো হয়। তো ওই ক্ষেত্রে আমি মনে করি মানে যেভাবে মানে এট দিস মোমেন্ট চেলসি যেভাবে ফরমেশনটা করতেছে আমি মনে করি যে ইজ ভেরি গুড। আর কিছুটা মানে একটু সময় দেওয়া দরকার। রাইট, ওকে। মুনতাসির, রিগার্ডিং রুডিগার ফর্ম, আর মানে আমি পুরো ব্যাকলাইনটাই নিয়ে আসি আবার, রুডিগার আর ক্রিশ্চিয়ানসেন বেসিক্যালি এই দুজনেই কিন্তু আমাদের লাইক ফ্রন্ট মানে নাম্বার 1 চয়েস ফর দিস সিজন। সো নেক্সট সিজনে যদি একজন ডিফেন্ডার আসে, who will going to be replaced at the main 11? অ্যাকচুয়ালি আদনান ভাই ডিফেন্সে
পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট সো একটা ভালো ডিফেন্ডার একটা খারাপ ডিফেন্ডারের সাথে পড়ে ওর পারফরমেন্স খারাপ হয়ে যেতে পারে, অথবা ইভেন কিপার খারাপ হলে ভালো দুটো সেন্টার ব্যাকও খারাপ হয়ে যেতে পারে। সো ওই ক্ষেত্রে অবভিয়াসলি যেমন কেহিল অনেকজনের সাথে ভালো খেললো, আবার কন্টেস্ট 3 ম্যান ডিফেন্সে কেহিল ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, আবার যখন 2 ম্যানে সুইচ করলাম হি ইজ নট দ্যাট গুড। তো এখানে পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যে আসুক আই থিঙ্ক ওর উপরে ডিপেন্ড করবে যে সে কতখানি রুডিগারের সাথে ম্যাচ করতে পারে। I would always prefer Rudiger over Christensen, কারণ রুডিগারের প্যাচগুলা আর একটু কনসিস্টেন্ট। সে অনেক ম্যাচ ভালো খেলে, হঠাৎ খারাপ খেলে, ক্রিশ্চিয়ানসেন একটা ভালো খেলে একটা খারাপ খেলে। হি ইজ নট দ্য ডিফেন্স মোরাটা অফ ডিফেন্স, না ওটা বেশি হয়ে যায়, বাট ডেফিনেটলি রুডিগার ইজ মোর রিলায়েবল। যেমন আমি যদি বলি ওয়েস্ট হ্যামের সাথে লাস্ট ম্যাচটা, ইভেন আমরা কেন যে সেন্টার ব্যাক নিয়ে কথা বললাম, বিকজ এসপি কে নিয়েও যদি বলি, আমাদের যে ওয়েস্ট হ্যামের সাথে কাহিনীটি, ফার্স্ট গোলের আগে যেটা ভার্ড দিয়ে ক্যান্সেল করলো, এক্স্যাক্টলি ওটারই রিক্যাপটাই কিন্তু গোলটা ছিল, সেম জাস্ট সিমিলার অলওয়েজ। তো ওখানে এসপি কিন্তু দুই জায়গায় দুটা টাইমেই কিন্তু ডিফেন্ডারটাকে মার্ক করতে পারলো না। এবং আই থিঙ্ক অ্যাজ এ ক্যাপ্টেন যখন আমি একটা মিস্টেক করবো, আই হ্যাভ টু হ্যাভ হিউমিলিটি। সে কি করলো, সে গোলটা খাওয়ার পরে রুডিগারের দিকে পয়েন্ট করলো যে হোয়াট ইজ দিস, বাট রুডিগার কিন্তু এট দ্য টাইম অফ গোলের কিছু করার ছিল না। আমার মনে হয় ইউ ক্যান নট পুট ইউর ফিঙ্গার্স অন আ সিঙ্গল প্লেয়ার। এখানে প্রতিটা ডিফেন্ডার ইজ লায়েবল, কিপার ইজ লায়েবল, এবং উই নিড লিডার, বিকজ লিভারপুল কিন্তু প্রতিটা ডিফেন্ডার চেঞ্জ করেনি। ডেন লরেন্ট কিন্তু একদিনে হঠাৎ ভালো হয়ে যায়, তারা একটা প্লেয়ার আনলো যে প্লেয়ারটা পুরো স্ট্রাকচারটা মেন্টালিটি চেঞ্জ করে দিল। কিপার সাডেনলি রিফ্লেক্স হারায় ফেলেন। কেপা ইজ এ রিয়েলি গুড কিপার, বাট কেপা হি অলসো নিডস টু হ্যাভ হিউমিলিটি, বিকজ ও যখন খারাপ হয়েছে কিপারদের সমস্যা, ওর একবার খারাপ হয়ে গেলে নিজেকে যতক্ষণ মেন্টালি সে কনভিন্স না করবে যে না আমি রিকভার করছি, ও খারাপ খেলতেই থাকবে। বাট কেপাকে বলার জন্য যে আচ্ছা ডোন্ট ওয়ারি, আমরা তোমার পর্যন্ত বলটা আসতে দিব, ডিফেন্ডার্স কে আছে, ডোন্ট টেল মি ইটস এসপি, ডোন্ট টেল মি ইটস রুডিগার, ডোন্ট টেল মি ইটস ক্রিশ্চিয়ানসেন। সো দ্যাট সর্ট অফ মেন্টালিটি যেটি যদি থাকতো, যেটি প্রবাবলি নট ইভেন অ্যাজ অ্যাথলেটিক অ্যাজ রুডিগার, বাট যেটি ডেফিনেটলি বাকিদেরকে বেটার করতে পারে। ইনফ্লুয়েন্স, যেটা রূপক ভাই বললো, ইনফ্লুয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখন কাকে আমরা আনবো ওটার উপরে নির্ভর করে যে রুডিগার কিরকম খেলবে বা কার সাথে। বুঝতে পারছি। থ্যাংক ইউ ফর দ্য ওপিনিয়ন মুনতাসির। মহসিন মমিন ভাইয়ের কাছে আমি আরেকটা ব্যাপার নিয়ে একটু আসতে যাচ্ছি ভাইয়া। এই আজকের রেজাল্ট, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লেস্টার সিটি দুজনই দে উইন কম্প্রিহেন্সিভলি। ওয়ান ইজ 5-2 and another is 2-0. Basically Manchester 3-0, sorry, yes, Leicester City last একটা গোল দিয়েছে, so 3-0. So basically Leicester City is still third, Manchester United now একটা গেম বেশি খেলায় আমাদের চেয়ে, they went to the number 4, we come down to number 5. So how big game is tonight, এবং আমাদের যে ইয়াং টিম এরা আসলে মেন্টালি এই চ্যালেঞ্জ গুলা কি ভাইয়া নিতে পারতেছে কিনা, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে টিমটা না মেন্টালি প্রেসার নিতে পারতেছে না সামহাউ, বিকজ লাস্টের দিকে যে গোল খাচ্ছে খুব পুয়ার গোল কনসিড করতেছে। আর এই এট দিস মোমেন্ট লাইক এখন যে মাস্ট উইন গেমগুলি, এখন থেকে যে মাস্ট উইন গেমগুলি লাইক ওয়াটফোর্ড, এরপর ক্রিস্টাল প্যালেস, আপনি ভাই কিভাবে দেখতেছেন মানে আমাদের এই যে ইয়াং টিমটার মেন্টালিটিটা? আপনি জর্জিনিওর কথা বলছেন ভাইয়া, আই 100% এগ্রি। জর্জিনিও মাঠে থাকলে না একটা মানে অ্যাটলিস্ট একটা মেন্টালিটিটা মনে হয় যেন একটু স্ট্রং থাকে, আমার কাছে মনে হয়। লাইক ইয়েস, হি মে বি নট দ্য ফাস্টার প্লেয়ার, বাট অ্যাকচুয়ালি হি লিডস সামথিং ফ্রম মিডফিল্ড। ভাই আপনি এই ব্যাপারে যদি একটু আমাদেরকে যদি একটু এনলাইট করেন আর কি। এ ব্যাপারে যদি আমি বলতে হয় তাহলে বলবো যে ল্যাম্পার্ড যেহেতু মানে ল্যাম্পার্ড এজ এ ম্যানেজার হিসেবে ওর তো পার্ট, তো ওর চেয়ে তো বেশি আপ এন্ড ডাউন চেলসির আর কেউ দেখে নাই, অন্তত আব্রামোভিচের এরাতে। এরকম তো অনেক সিচুয়েশন হয়েছে। চেলসি হয়তো যে সিজনে আমরা লিগ উইন করছি, 5টা সিজন আমরা লিগ উইন করছি, কিন্তু মানে আব্রামোভিচ আওয়ার পর 2004 থেকে 2016 ইয়ার্সে এই 5টা বাদ দিলে বাকি তো 11 সিজনে আমরা মানে পারি নাই। ওই সিজন গুলাতে কিন্তু আমরা টপ 4 এর জন্য ফাইট দিছি, কখনো হয়তো সেকেন্ড হইছি, থার্ড হইছি, মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু টপ 4 এর জন্য ফাইট দিছি, এন্ড ম্যাক্সিমাম গুলা কিন্তু আমরা এখানে উইন করছি। তো একটা দুইটা সিজন আমাদের মিস গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে, তাহলে তার চেয়ে তো বেটার কেউ নাই টপ 4 এর ফাইটের জন্য। আর্সেন বেঙ্গার, এরপরে মানে ল্যাম্পার্ড, বেঙ্গারের কথা তো আর বলা বাহুল্য।
মানে স্পেশালিস্ট। আমাদের টিমে যেহেতু ল্যাম্পার্ড আছে, ও মানে ইয়াং যারা আছে টিমে, যারা এই জিনিসগুলা মানে প্রেশারটা অবজর্ভ করতে পারে না, তাদেরকে তো কন্ট্রোল করার মানে একটা চান্স ল্যাম্পার্ডের হাতে আছে। বাট আমি যেটা কি করতেছি, সিটি যদি চ্যাম্পিয়ন্স লিগে না থাকে সিজনে, ওরা থাকতেছে না, মানে এটা ধরে নেওয়া যায়, কারণ যেহেতু 2 সিজনের দিছে, অন্তত 1 সিজন কিন্তু আউট অফ দ্য চ্যাম্পিয়ন্স লিগ থাকবে, এটা শিওর। আদারওয়াইজ তাহলে এই মানে এরকম একটা ডিসিশন দেওয়ার তো দরকার না। যদি ওরা মানে আপিল করে আবার চলে আসে, তাহলে তো এটা একটা ব্যাড এক্সাম্পল। 1 সিজন থাকবে, যেভাবে আমাদের ট্রান্সফার ব্যানটা এক উইন্ডোতে ছিল, তো এইরকম ওদের কিন্তু 1 সিজনে থাকবে, মানে ওরা আউট অফ চ্যাম্পিয়ন্স মানে ইউরোপিয়ান কম্পিটিশন। তাহলে দেখা যাচ্ছে আমরা 5th-এ ফিনিশ করলে আমাদের হবে। বাট অ্যাকচুয়ালি মানে ম্যান ইউনাইটেডের পিছনে ফিনিশ করা, এটা কিন্তু মোরালে আমাদেরকে ডাউন করে ফেলবে, ডাউন করবে। পার্সোনালি মানে ইংল্যান্ডের ভিতর ওই একটা টিমের সাথে মানে আমি হারতে চাই না, মানে আমার টিম মানে হারুক, আমি এটা দেখতে চাই না, একটা হচ্ছে ম্যান ইউনাইটেড। আর ম্যান ইউনাইটেডের সাথে আমি ব্রিজে গিয়ে যতটা খেলা দেখছি, অনেস্টলি বাই জাস্ট একটা গেম ছাড়া বাকি সবগুলোই হারছি। আমি জানি না কেন ইউনাইটেডের সাথে মানে 4টা গেম দেখছি, একটা জিতছি, এটা ওই মুরাতার মানে এসপেলিকুয়েটার ক্রস থেকে মুরাতা মানে হেডে গোল করেছে হেডে। হ্যাঁ, এটা ওই মানে অ্যান্টোনিও কন্টের সিজনে লাস্ট মানে সেকেন্ড, ওইটাতে এফএ কাপ জিতছি ফাইনাল। এফএ কাপে, হ্যাঁ এটা মানে এফএ কাপে আমরা, এটা তো হেজার্ডে কি করছিল, ওইটাতে আমি মানে ওয়েমলিতে ছিলাম না। আমি স্ট্যামফোর্ড ব্রিজে, এটা কিন্তু সবচেয়ে মানে আপনি যদি কখনো খেলা দেখতে যান, সবচেয়ে কষ্টকর মুহূর্ত কিন্তু নিজেকে হারতে দেখা তো ঠিক আছে, কিন্তু আপনি যখন স্টেডিয়াম থেকে বাসা আসার পর্যন্ত এই সময়টুকু মানে এত বিরক্তিকর লাগে, এত মানে আপনি একেবারে কমপ্লিটলি ডাউন হয়ে যাবেন। আপনার যদি পরের দিন সকালে আবার কাজ থাকে, আপনার কাছে মনে হয় কাজে গিয়ে হবে, মানে এরকম অনেকদিন ফিলিং হয়েছে। তাহলে আমি কি করি, মানে যাওয়ার আগে মেন্টালি আমি সেট করে নেই যে আজকে কিন্তু পরাজয় দেখে বাসা ফিরতে হবে। তাহলে ঠিক আছে, আজকে একটা প্রিপেয়ার থাকলে বনমাউথের সাথে এটা মানে এটা অ্যান্টোনিও কন্টে সিজনে ছিল জানুয়ারি 3 মানে একেবারে মানে কি বলবো, মানে এটা খুবই মানে ডিজাস্টার ছিল এই ইভিনিংটা। অনেক মানে কি করে গেছি যে আজকে একটা উইন দেখবা, এটা তো এক্সপেক্ট করতেই পারি, বনমাউথের সাথে আমরা জিতবো, বার্নাউথের সাথে হোম ম্যাচ। এইখানে মানে আমি টপ 4 এর রেসের ক্ষেত্রে আমি স্টিল মানে মনে করি মানে আমরা ম্যান ইউনাইটেড এর উপরে মানে কি করব, ম্যান ইউনাইটেড যদি এখন মানে ওরা ফর্মে আছে, ভালো ফর্মে আছে, রাইট, মনে হয় মানে আজকে আমরা জিতলে তো 2 পয়েন্টের গ্যাপ এখনো কিন্তু রয়ে গেছে, রাইট, এখনো মানে গ্যাপ আছে, রাইট। হ্যাঁ, মানে ম্যান ইউনাইটেড এর উপরে ফিনিশ করা, এটা কিন্তু আমাদের হাতে। আমরা যদি সবগুলো গেম জিতি, তাহলে কিন্তু আমরাই মানে ম্যান ইউনাইটেড এর উপরে ফিনিশ করতেছি। এখানে আমি কেবল একটা জিনিস এড করতে চাই, পেপার কনফিডেন্ট লেভেল, যদি আপনি একটু ব্যাকে যান 2019 এর, হয়তো আমরা ফাইনাল খেলছিলাম ম্যান সিটির সাথে, এই ক্যারাবাও কাপের ফাইনালে, একবারে 11 মিনিটে মানে আই থিংক 85 অর মানে আমরা যখন মানে ধরে নিছিলাম যে এটা পেনাল্টি শুট আউটে যাবে, তখন কিন্তু মরিসিও সারি চাচ্ছিল ওকে মানে রিপ্লেস করতে। একটা কিপার কতটুকু কনফিডেন্ট হলে সে তার ম্যানেজারকে ওভাররুট করে, মানে সে ছিল যে না আমি মানে পারবো, কনফিডেন্ট নিয়ে কিন্তু আমার কোনো মানে কি নাই। আমি কিন্তু ওই খেলাটা দেখছিলাম কিন্তু স্টেডিয়াম থেকে, আর আমি আর আমার আরেকটা মানে ফেলো চেলসি ফ্যান, আমরা কিন্তু ধরে নিছিলাম 2-0 কিংবা 3-1 এরকম মানে স্কোর লাইন থাকবে, আমরা পারবো না, কারণ ম্যান সিটি তখন ফ্লাইং করতেছিল, ওরা 2 সিজন মানে একেবারে মানে পুরো কি করছে। ওই সিজনে মানে আমাদের যে মানে জর্জিনিও আর কান্টে ওই গেমের, আপনি যদি ওই গেমে গুগলে সার্চ দেন দেখবেন পেপ গার্ডিওলাও কিন্তু এটাই মানে এডমিট করছে যে কান্টে আর জর্জিনিও মানে আনরিয়েল পারফর্ম করছিল ওই গেমে। কেপাও খেলছিল ভালো, কারণ কনফিডেন্স ছিল, কিন্তু আমি ওই জিনিসটার উপর বেস করে বলতে চাই যে মানে ল্যাম্পার্ড আমার কাছে মনে হচ্ছে ল্যাম্পার্ড স্টিল মানে গোলকিপারের মানে সার্চিং করতেছে, হয়তো আয়াক্স এর ওই গোলকিপারকে মানে ও মনে ধরছে, জানি না কেন, কারণ আয়াক্স এসে স্ট্যামফোর্ড ব্রিজ ফেলে গেছে, ওরা 3-3 মানে আমাদের সাথে ড্র করছিল, কিন্তু ব্রিজে দেখছি এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইউসিএল নাইট ইন দ্য ব্রিজ, মানে আমি দেখা
আমরা কিন্তু 4 গোল দিছিলাম কিন্তু বারে একটা মানে আমাদেরকে কি করে দিয়েছে হ্যাঁ লাস্টে ভিআর একটা ক্যান্সেল করছে আমরা 5 রানে ভিআর চলে গেছিলাম একটা ক্যান্সেল করে দিয়েছে কোয়েটার গোলটা বোধহয় ও বুঝতো আমার কাছে মনে হয় ওই গেম থেকে ও ধরে নিতে ল্যাম্পার্ড যে আমি মানে সমস্ত আয়াক্স টিমকে নিয়ে আসবো যদি পারে অসুবিধা নাই কিন্তু আমাদের মানে খেপাতে স্ট্রিক্ট মানে থাকা উচিত আমার কাছে মনে হয় এই মানে আমাকে মানে ওকে দেখে মনে হয় পারবে ওর মানে কি এনার্জি আছে কনফিডেন্ট লেভেল আছে বয়সই আমাদের পক্ষে মানে ওর কম আছে মানে ওকে পজিটিভ আমার কাছে মনে হইছে জি অরূপ আমরা একটু কমেন্ট নিব অনেকক্ষণ ধরে কমেন্ট নিচ্ছি না অনেক কমেন্ট জমে গেছে আমরা এক্স্যাক্টলি 1 ঘন্টা আওয়ার রিচ করছি সো নেক্সট সেগমেন্টে আমরা যাব ভাই which is ট্রান্সফার সেগমেন্ট সো obviously কাই হাভার্টস কে নিয়ে অনেকগুলো কমেন্ট থাকবে সো আমি এক এক করে যদি শুরু করি আসিফ জামান বলছেন যে আসসালামু আলাইকুম ব্রাদার what do you think about the Kai transfer do you guys want him or not এর সাথে মুবিনুর রশিদ যেটা এক করে সেটা হচ্ছে how can Kai help the team and who will be replaced from the starting 11 like Kai do you think if not Kai whom should we go for and the last comment is if Kai comes we can get rid of Barkley and Ruben Loftus-Cheek I don't know why we should get rid of Loftus-Cheek anyway ওকে ফ্যানবিস একটা করে আসি প্রথমে রূপক ভাইয়া যদি বলেন কাই হাভার্টস where he fits to Chelsea if he comes to Chelsea where he fits why do you see him does he actually fit with Chelsea আচ্ছা এখানে আমি বলবো যে যদি প্রশ্নটা হয় যে কাই হাভার্টস কে কেন চেলসি লাগবে বা কাই হাভার্টস চেলসি কোথায় খেলবে তো আমার উত্তর হবে যে কাই হাভার্টস আসলে এমন একটা ভার্সেটাইল প্লেয়ার হ্যাঁ হি ক্যান প্লে ইন দ্য উইংস হি ক্যান প্লে ইন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড ক্যারিয়ারের শুরুতে সে সেন্ট্রাল মিডফিল্ডেও খেলছে তারপরে সে স্ট্রাইকারেও খেলছে হ্যাঁ তো সে এখনো ইয়াং তার ভার্সেটালিটি আছে এবং এরকম একটা ইউটিলিটি প্লেয়ার কিন্তু শুধু চেলসি কেন আমার মনে হয় ইউরোপের যে কোনো এলিট টিম ফার্স্ট টায়ার টিমই কিন্তু কাই হাভার্টসের মতো একটা প্লেয়ারকে চাবে এখন এখানে অনেকেই আছে যারা হয়তো অ্যাফোর্ড করতে পারছে না যেমন যে বায়ার্ন মিউনিখ বলেছে যে ডেফিনেটলি উই ওয়ান্ট কাই হাভার্টস বাট এট দিস মোমেন্ট আমরা লিরয় সানেকে কিনেছি প্রায় 50 মিলিয়ন প্লাস দিয়ে তো এই মুহূর্তে আমরা আসলে উই ক্যান নট অ্যাফোর্ড বাট চেলসি ক্যান এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলছে যে হ্যাঁ আমাদের আসলে ফোকাস করা উচিত ডিফেন্সে ফোকাস করা উচিত লেফট ব্যাককে আমরা কাই হাভার্টসকে কেন আনছি গিভেন দ্যাট মেসন মাউন্ট রস বার্কলি তারপর হচ্ছে রুবেন লফটাস-চিক তো এই ইভেন কোভাচিচ তো এই প্লেয়ারগুলো আছে আসলে তারপরেও আমরা কেন কাই হাভার্টসকে আনছি উই শুড বি ফোকাসিং অন সেন্টার ব্যাক অন লেফট ব্যাক কথা হচ্ছে যে চেলসি এখন গত বছর এই ট্রান্সফার ব্যান্ডটা সার্ভ করার পরে আমাদের কিন্তু ভালো একটা ট্রান্সফার ফান্ড আছে এখন ফান্ড আছে ওয়ার্নারকে এনেছি তারপরে হচ্ছে জিয়াশকে এনেছি কিন্তু তার মানে এই না যে কাইকে আনলে আমরা সেন্টার ব্যাক বা লেফট ব্যাক আনতে পারবো না কোনো আইদার অর এর ডাইনামিক্স নাই এখানে নাই আমাদের মধ্যে নাই রাইট আনলেও we can still go for a center back given that there is a good center back out in the market এখন রাইট জুভেন্টাস মাতিয়াস দে লিডকে নিয়ে ফেললো তার কিছুদিন আগে হি ওয়াজ আ ভেরি গুড ডিফেন্ডার এরকম এলিট লেভেলের ডিফেন্ডার ইয়াং এখন আমি যদি মার্কেটে খুঁজি তাহলে আসলে ওই লেভেলের সেন্টার ব্যাক অ্যাভেলেবল না মামাদু কুলিবালি আছে কিন্তু কুলিবালিকে তো আমরা কয়েক বছর ধরে মানে চাচ্ছি আমরা কোর্ট করছি কিন্তু মানে given the relationship between Chelsea and Napoli relationship between ওই যে ওদের ওনার আর আমাদের তো একটু ট্রিকি ব্যাপার আছে তারপর আমরা দেখলাম যে চেলসি এখন সেন্টার ব্যাকের জন্য টোরেস ওই যে ইয়ার প্লেয়ার সম্ভবত ভ্যালেন্সিয়া বা ভিলারিয়াল মোস্ট প্রবাবলি আমি ঠিক শিওর না সেন্টার ব্যাক রাইট তো ভিলারিয়ালের সেন্টার ব্যাককে দেখছে আমার মনে হয় কি সেন্টার ব্যাকের জন্য মানে আমরা এত না হয় আসলে we should be waiting for the right center back এখন মানে শর্ট টার্ম স্টার্ট প্যাচ ফিক্স না করে we should be looking for long term আসলে ভ্যান ডাইকের মতো একটা ডিফেন্ডার কিভাবে লিভারপুলের পুরো অর্গানোগ্রামটা চেঞ্জ করে দেয় এবং সবাইকে কিভাবে টিম কেমিস্ট্রি থেকে শুরু করে টিম মোরাল কিভাবে আপ হয়ে যায় এটা কিন্তু আমাদের চোখের সামনে এবং ইটস আ ফ্রেশ মেমোরি তো এইটা মাথায় রেখে আমার মনে হয় we should be going for a center back who is like that এখন ডেকলান রাইস নিয়েও আমার কোশ্চেন মার্ক আছে যে সে আসলে কতটা এফেক্টিভ হবে
এবং সে কতটা এক্সিস্টিং, যেমন ক্রিস্টিয়ানসেন বা টনি রুডিগার বা ইভেন জুমা বা টমোরির থেকে ডেক্লান রাইস কতটা বেশি কম্পারেটিভলি। আমরা যদি সেন্টার ব্যাক নিই তাহলে আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে হি ইজ মাইলস অ্যাহেড। যে অলরেডি আমাদের সেন্টার ব্যাকের যে প্রবলেমগুলো আছে সেটাকে অ্যাড্রেস করে আমাদেরকে একটা বেটার পজিশনে নিয়ে যাবে। আমার মনে হয় না ডেক্লান রাইস ইজ দ্যাট পারসন। ডেক্লান রাইস ইভেন ইংল্যান্ড ন্যাশনাল টিমে চান্স পেয়েছে কিন্তু সেন্টার ব্যাক হিসেবে না, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। এখন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ওয়েস্ট হ্যামে খেলছে এবং ক্যাপ্টেনিং করছে ওই ইয়েতে। তো তাকে আমরা আনতে চাচ্ছি সেন্টার ব্যাক হিসেবে। এবং এই প্রবলেমটা চেলসি ডেভিড আলাবাকে নিয়েও আছে। ডেভিড আলাবাকে আমরা আনতে চাচ্ছি ব্যাকে, বাট হি ডাজন্ট ওয়ান্ট টু প্লে ইন দ্য ব্যাক এনিমোর, হি ওয়ান্টস টু প্লে ইন দ্য সেন্টার ব্যাক। এখন ডেভিড আলাবাকে যদি আমরা সেন্টার ব্যাক হিসেবে আনতে পারি দেন देयर ইজ সামথিং देयर, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে আবার লেফট ব্যাক আনতে হবে। তো এই বিষয়গুলো আছে, কিন্তু কাই হাভার্টসকে আমার মনে হয় অবশ্যই আনা উচিত গিভেন দ্য ফিউচার অফ দ্য অফ চেলসি। এবং এটার মানে এই না যে আমাদের কাই হাভার্টসকে আনলে উই হ্যাভ টু স্যাক্রিফাইস মেসন মাউন্ট, উই হ্যাভ টু স্যাক্রিফাইস রুবেন লফটাস-চিক। না, দ্য সিজন ইজ লং। চেলসি ইজ অ্যান এলিট ক্লাব যে হচ্ছে এভরি সিজন দে ফাইট ফর 4 trophies, 5 trophies. If we include the community shield articuli আছে যে যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে যেগুলি আছে, তারপরেও আমাদের ওই রকম একটা স্কোয়াড লাগবে। সো কাই হাভার্টস ইজ অ্যান এসেনশিয়াল প্লেয়ার ফর চেলসি। সো এটা নিয়ে আসলে কোনো তর্কের কিছু নাই যে আমাদের কি লাগবে কি লাগবে না, আসলে নিয়ে আসা উচিত। তারপরে কোথায় ল্যাম্পার্ড ইউটিলাইজ করবে সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু এটা নিয়ে তর্ক হতে পারে না কাই হাভার্টসকে আমরা আনবো না, আশা দরকার না। বেসিক্যালি এইটা ভাই আমরা হারে টের পাইছি আপনারা যখন আমরা বায়ার্নের সাথে আমরা খেলছি চ্যাম্পিয়ন্স লিগে, যে তিনটা যে আমরা হোমে খাইলাম স্ট্যামফোর্ড ব্রিজে, উই ল্যাকড মানে we literally do not have that kind of European experience with our young team. Like আমরা কি খেলতেছি, বায়ার্ন এত এক্সপেরিয়েন্স একটা টিম এসে আমাদের, আমরা কিন্তু ভালো ক্রিয়েট করছি বাট দে অ্যাবসলিউটলি ব্লু আস, এবং আমাদের কিন্তু রিটার্ন লেগ আছে কিন্তু। সো লেটস সি হোয়াট হ্যাপেন দেন। সো অরূপ আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? তাহলে আমরা কুইক কোশ্চেন গুলো নিব, ভাইয়াদেরকে আমরা আস্ক করব। কাই রিলেটেড আর কোনো কোশ্চেন এই মুহূর্তে আমি দেখতেছি না। এন্ড বাকি জিনিসগুলো, বাকি ট্রান্সফারগুলো নিয়ে যদি এক এক করে মুনতাসির ভাই বা মহসিন ভাই যদি বলেন যে আমাদের লেফট ব্যাক অপশনগুলো কি হতে পারে, বা চিলওয়েল নিয়ে যে রিমোটটা চলতেছে, সো ওইটা যদি আপনারা এক্সপ্লেইন করে নিন। মহসিন ভাই, আপনি লেস্টার সিটিতে খেলা দেখতে গেছিলেন কখনো? লাইক অ্যাওয়ে ম্যাচ কখনো খেলা দেখছেন লেস্টার সিটিতে? হ্যাঁ, বা লেস্টারের খেলা দেখছেন কিনা ব্রিজে? লেস্টার খেলা দেখা নাই। আচ্ছা, তো ভাই এই যে বেন চিলওয়েল নিয়ে যে একটা চেলসিতে যে একটা খুব স্ট্রং রুমর আছে ভাই, এটা আপনি কিভাবে দেখতেছেন ভাই? আমাদের লাস্ট টাইম লাইক উই হ্যাড আ রিয়েলি গুড লেফট ব্যাক ওয়াজ অ্যাশলে কোল, লং এগো অ্যাশলে কোল। এরপরে ভাই তো আমরা এই সাইডটাতে খুব স্ট্রাগল করতেছি। ওলোনসো ইজ গুড ইন অ্যাটাকিং বাট নট গুড ইন ডিফেন্স। আপনার ওপিনিয়নটা কি ভাই? এইটা ওই আমার কাছে যেটা মনে হয় ইংলিশ কানেকশনের জন্য বোধহয় ওকে ল্যাম্পার্ড ওকে চাচ্ছে, জি, কারণ কমিউনিকেশন একটা কিন্তু হিউজ প্রবলেম। যদি আমাদের এর আগে, আমি জানি না এর আগে আমাদের কবে ইংলিশ ম্যানেজার ছিল, হয়তো জি অনেক আগে ছিল ভাইয়া। এই যে আপনার ইংলিশ ম্যানেজার ছিল, ওনার আই ফরগট হিজ নেম, উনি আবার টটনহামের ম্যানেজার ছিল, ইংলিশ লেজেন্ড। ও বিটি স্পোর্টসে ও মানে এখন মানে ইংলিশ ম্যানেজার, ওদের মানে একটা ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার থাকেই কিন্তু ড্রেসিং রুমে। আর ইউরোপিয়ানরা মানে জার্মান বা মানে আপনি যদি জার্মানদেরকে মানে সরাইয়া রাখেন, বাকি ইউরোপিয়ানরা মানে ওরা যেমন মানে ইংলিশে কথা বলতে এত অনীহা বলে বোঝানো যাবে। ফ্রান্স তো ওদেরকে বোমা মারলে ওদের মধ্যে ইংলিশ আসে না ভাই। লিগের খেলা দেখতে গেছিলাম, ম্যাকডোনাল্ডস ছাড়া তো হালাল কিছু নেই, খাইতে গেছি, ওরা কি ডাকতেছে নাম্বার গুলা পর্যন্ত ওরা মানে ফ্রেঞ্চ ভাষায়। মানে আমার 43 সিরিয়াল ছিল, আমি মানে কি ফিশ ও ফিলের অর্ডার করছিলাম, 5 মিনিটের মধ্যে তারাই আছি ভাই, যেন আমার সিরিয়াল চলে আসে। যাই হোক, এরকম হয়। ও তো মানে এটা হচ্ছে মানে আমি বলছি আউট অফ কনটেক্সট, বাট এখানে এফ এর একটা কিন্তু রুল আছে, যেন ওই যে হোম গ্রোন এর একটা ইস্যু আছে। ওই ইস্যুর জন্য হয়তো সিকিউর করতে চাচ্ছে যে স্কোয়াডটা যাতে স্টেবল থাকে। আর ওর এই যে কম আছে, প্লাস হচ্ছে ইংলিশ টিমে যখন ও ডাক পাবে, ওকে মানে আনতে কিন্তু মানে কি পাঠাতে হবে না, মানে এই যে চার্টার্ড বিমান পাঠাতে হবে না, ও কিন্তু এক্সট্রা একদিন কিন্তু মানে ট্রেনিং করতে পারবে কোবামে,
করে ও মানে সেন্ট জেমসেস পার্কে গেল, আবার গেম শেষ করে আবার ওই দিনে চলে আবার চলে আসলো। এটা একটা সুবিধা, চার্টার বিমানের দরকার হয় না। আর হোম গ্রাউন্ডের তো একটা কি আছে। আর এখানে ইংলিশ প্রিমিয়ার লিগে আমি যেটা মানে 2003 থেকে ফলো করতেছি, আমি এইটাকে মানে যদিও আমি মানে পার্ট অফ দা মানে দিস বলবো স্টুপিড পিপল এর দলে আমিও, বাট আমি মনে করি এই লিগটাও কিন্তু বায়াসড। আপনার অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করবে যে কে উইন করবে। যেমন নেক্সট সিজনে কে উইন করবে এটা সিজনের শুরুতে আগে মানে বলে দেওয়া যায়। এটা এফএ যারা এফএ ওরা কিন্তু এমন ভাবে এটা কিন্তু একটা প্রোডাক্ট, প্রিমিয়ার লিগ একটা প্রোডাক্ট, ওদের কাছে প্রোডাক্ট, আমাদের কাছে হয়তো বিনোদনের কি এটা এই এনতেন সেই, কিন্তু এটা কিন্তু ওদের কাছে প্রোডাক্ট। ওটা যদি প্রোডাক্ট না হতো তাহলে অ্যালেক্স ফার্গুসন 13টা মানে লিগ জিততে পারতো না। অ্যালেক্স ফার্গুসন মানে এগুলা তো অনেকগুলা রিউমার আছে যে ফার্গিটা এগুলা সেইগুলো অনেক এগুলো হয়েছে কিভাবে, এগুলো হয়েছে এই কারণেই এফএ কিন্তু মানে এবার লিভারপুলকে মানে লিগ দেওয়া ছাড়া ওদের কাছে আর কোনো অপশন ছিল না। হয়তো আমার এই কথা আপনার কাছে একটু অবাক লাগবে, আসলে কোনো অপশন ছিল না। ওরা ম্যান সিটিকে দেবে না, সিজনের শুরুতে ডিসাইডেড ম্যান সিটিকে দেবে না, যতই ভালো গেল ম্যান সিটিকে দেবে না। কারণ প্রিমিয়ার লিগের ওয়ার্ল্ড ওয়াইড যে একটা ভ্যালু আছে কিংবা একটা সিগনিফিক্যান্ট একটা ফিচার আছে যে এটা হচ্ছে মোস্ট কম্পিটিটিভ লিগ, এটা যদি 3বার ম্যান সিটি উইন করে তাহলে এটা কিন্তু একটা এই ম্যাচটা ডিমেজ হয়, এজন্য তারা দেবে না। তারা এবার ওই মানে আমি যেটা বলবো লিভারপুল ছাড়া ওদের কাছে কোনো অপশন ছিল না। আপনি 2015-এ যান লেস্টারকে অল ওভার সার্ডেন, আমি বলতেছি না এখানে ওরা ম্যানিপুলেট করছে, বাট আমি বলতেছি যে সামথিং কিছু মানে আছে। আপনি যদি 2012 and 13-এ যান যেবার লিভারপুল আর ম্যান সিটি টাইটেল ফাইট করছিল, তিন রাউন্ড আগে কিন্তু এফ এর একজন খুবই হাই অফিসিয়াল বলে দিছিল যে ও মানে চাচ্ছে যে লিভারপুল চ্যাম্পিয়ন হোক। কেন? লিভারপুলে মোর ইংলিশ প্লেয়াররা খেলে, এরকম ও মানে যুক্তি দেখাইছিল আর কি, একটা রিজন বলছিল। ওইটা নিয়ে কিন্তু হেভি মানে কি হয়েছে, কন্ট্রোভার্সি হয়েছে। তারপরে ও বেঁচে গেছে, বলছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল, এজ এ অফিসিয়াল না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এইরকম কিন্তু বায়াসড জিনিস আছে কিন্তু প্রিমিয়ার লিগে। এখন যদি চেলসি যদি তারা মানে এই ট্রান্সফার অ্যাক্টিভিটিটা, আমি মানে ট্রান্সফারের কিসেতে চলে গেছি, ট্রান্সফার অ্যাক্টিভিটিজ এর উপর ডিপেন্ড করে। আমাদের এখন কিন্তু ভাইটাল কি আছে, ম্যানেজার আমাদের ইংলিশ, আর আমরা আব্রামোভিচ তো মানে অলরেডি অ্যাপার্ট হয়ে গেছে, মানে এখন তো ইংল্যান্ডেই আসে না। এটা তো একটা পলিটিক্যাল ইস্যু, মানে একটা স্পাইকে মানে কি করছিল, কোন করছিল এসে মানে কিল করছে। এই পলিটিক্যাল ইস্যুতে কিন্তু আব্রামোভিচ ইংল্যান্ডে ব্যান, কারণ আব্রামোভিচ হচ্ছে পুতিনের খুবই এলাই, খুবই মানে তেল্লু। এটা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট একটা মানে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করছে। চেলসি এটা সাফার করছে, বাট এটা কিন্তু ট্রান্সফার মার্কেটের উপরে ডিপেন্ড করবে। লিভারপুল এখন 2বার মানে আগামী বছর লিভারপুল যেন চ্যাম্পিয়ন হবে আমি বলছি না, বাট এবার দেখেন বিএআর এর সবচেয়ে সুবিধা কোন দলগুলা পাইছে, ম্যান ইউনাইটেড আর লিভারপুল। আপনি দেখেন বিএআর এর সবচেয়ে বেশি ওভারটার্ন পজিটিভ গেছে ম্যান ইউনাইটেডের, সেকেন্ড বেশি গেছে লিভারপুলের। এইগুলা কিন্তু বিএআরটা কিন্তু ওদের হাতে। ইভেন যারা অফিসিয়াল থাকে, রেফারি থাকে, ইভেন যে মানে ফোর্থ রেফারি থাকে, প্লাস এফএ, সবকিছু মিলে কিন্তু একটা প্যাকেজ। তারা কিন্তু এই জিনিসগুলা কলকাঠি নাড়ে। এটা হতে পারে আমার এই কমপ্লেইনটা এটা থার্ড ওয়ার্ল্ডের মতো লাগতেছে। তারা এমন ভাবে এগুলা করবে যে আপনি যদি প্রিমিয়ার লিগ দিন মানে দিনে রাত্রে সব সময় আপনি যদি অ্যাটাচ থাকেন, আপনি যদি মানে প্রিমিয়ার লিগ খাইতে দেখেন, ঘুমাতে দেখেন, বসতে দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন। কিন্তু যারা এই টিমের গুলার সাথে আছে, ল্যাম্পার্ড এই বিষয়ে কিছু বলতেই পারবে না। ওরা কিন্তু আমাদের সাথে আমাদের চেয়ে বেশি জানে, কিন্তু ওরাও কিন্তু বলবে না, বলা বারণ আছে। বলতে গেলে তাহলে ওর মানে ক্যারিয়ারটাই কি চলে যাবে। আমাদের যদি আমি যদি গত মানে 10 বছর কিংবা 5-7 বছর আগে যাই, একটা সিজনের ট্রান্সফার অ্যাক্টিভিটি দেখে মনে হয়েছিল আমরা চ্যাম্পিয়ন হব, যেটা মরিনিওর সেকেন্ড স্পেলের সেকেন্ড সিজন। মানে আমরা ওই ফাব্রিগাসকে আনছিলাম, আমরা ডিয়েগো কোস্টাকে আনছিলাম, মানে সিজনের শুরু থেকে। কিন্তু প্রি সিজন গুলো কিন্তু আমাদের নিউ সাইনিংদেরকে নিয়ে শুরু করছিলাম। আর পরের সিজনটা তো ছিল টোটালি আনএক্সপেক্টেড।
এগুলা অনেকে অনেক কিছু বলে যে মানে আমাদের ইউরোপিয়ান কম্পিটিশন তুলনায় এগুলো আসলে কোনো কারণ নাই। আমরা মানে আনএক্সপেক্টেডলি মানে ওই সিজন উইন করছিলাম, বাট এই সিজনে আমাদের অলরেডি ট্রান্সফার মার্কেটে আমরা কিন্তু অনেক বাকি আমাদের রাইভালদের চেয়ে অনেক এগিয়ে আছে। এখন আমাদের কিন্তু স্কিল আমরা কিন্তু মানে গুড পজিশনে না। আমাদের ওই যে যারা রূপম ভাইয়া কিংবা মুনতাসির ভাই যারা বললো, এখনো কিন্তু আমাদের সেন্টার ব্যাক দরকার। আমি যদি পার্সোনালি রুডিগারকে আমাদের সেন্টার ব্যাকের মানে লিডার যদি কি করি, আরেকজন থাকা দরকার। আরেকজন আইসা যদি ও মানে মানে বান্ডাইকের মতো হয়ে যায়, অসুবিধা নাই, রুডিগার থাকলো। আর আমাদের হয়তো মিডফিল্ড আর স্ট্রাইকিং এ আর কি মানে কি করার কিছু মানে আমাদের এনাফ মানে অপশন আছে। আমাদের ওই যে লেফট ব্যাক চিলওয়েলের যেটা আমি বললাম, এটা জাস্ট ইংলিশ কানেকশন। আমি ওকে ওভাররেটেড বলবো না, আবার ইংলিশ বাই এটা সিগনিফিকেন্ট কোনোটাই নেই। এই যে আমাদের টিম এই যে আছে হারসন, আমি আপনাকে একটা পার্সোনাল জিনিস কি করি, এই সিজনে নিউক্যাসলের সাথে একটা গেম, ওই গেমে কিন্তু হারসন কিন্তু ম্যান অফ দা ম্যাচ হয়েছিল। আমরা এক গোলে জিতছিলাম স্টামফোর্ড ব্রিজে। ওই গেমটা আমি একেবারে গোল পোস্টের পিছন থেকে বসে দেখছি, মানে এত ক্লোজলি হারসন ওদেরকে দেখছি। আমি এসে আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে ইন 5 ইয়ার্স এর মধ্যে আমি হারসন ওদেরকে দেখবো ভলান্টিয়ারের 3 নমিনেশনের একজন। এইরকম এক্সপেকটেশন ছিল, কারণ ওর পটেনশিয়াল আছে। কিন্তু দেখেন এই 6 মাসের ভিতরে ও কি কাণ্ড করলো, এই লকডাউনের ভিতর কি হচ্ছে ভাই। ইংলিশটা এরকম, আপনি যদি এখানে আসেন তাহলে দেখবেন ইংলিশরা তারা ক্যারিয়ার ওরিয়েন্টেড না। এটা ফুটবল বলেন ক্রিকেট বলেন, ওরা প্রফেশনাল বাট ক্যারিয়ার ওরিয়েন্টেড না। আপনি দেখেন মানে আপনি মানে যে ফিফা বেস কিংবা বালন ডিওর ল্যাম্পার্ডের পরে তো আর কেউ নমিনেশনই পায় না, হয়তো এর আগে বোধহয় মাইকেল ওয়েন পাইছিল। ওদের এরকম পার্সোনাল এক্সপেকটেশনটা খুব লিমিটেড, ওদের অপরচুনিটি আছে কিন্তু ওরা কাজে লাগায় না। এই হারসন হচ্ছে একটা প্রাইম এক্সাম্পল। ওকে, থ্যাংক ইউ ভাই। অরূপ, এনি মোর কোশ্চেন অরূপ? মুনতাসির ভাই যদি একটু শর্ট করে বলেন যে আমাদের কাই এর জন্য থাকাটা উচিত কি উচিত না? মুনতাসির মনে হয় জার্মানি ফ্যান নাকি? মুনতাসির না ব্রাজিল ফ্যান? জার্মানি ব্রাদার, জার্মানি। ওকে, তাহলে ঠিক আছে। না উই ওয়ান্ট টু হিয়ার মোর অ্যাবাউট কাই অ্যাজ ওয়েল। আচ্ছা, কাই অ্যাকচুয়ালি ওরূপ আমার অনেক ফেভারিট একটা প্লেয়ার। হ্যাঁ, সো আমার কাছে অলওয়েজ মনে হয় যে whether we should go for Kai or not, answer should always be yes, not just us, any team, because কাই হচ্ছে এখন একটা ইউনিক প্লেয়ার। এখন আমাদের কে আছে, কোভাচিচ আছে, জর্জিনিও, কান্টে, এরা তো রেগুলার, রাইট? চিকার মাউন্ট সাডেনলি অ্যাপিয়ার করে, রুবেন লফটাস-চিক, হ্যাঁ চিক অফকোর্স। বাট আমাদের কয়জন আছে যারা প্রলিফিকলি লাস্ট লেট রান ইন দ্য বক্স নিয়ে গোল দেয়? কেউ নাই। সো এই দিকে কিন্তু কাই আনডাউটেডলি বেস্ট, এবং কারেন্টলি আমার মতে কায়ের যা গোলগুলো ছিল সবগুলো হচ্ছে লেট রান ইন দ্য বক্স, যেটা ল্যাম্পার্ড খুব ভালো করতো। মার্কিং গুলা অ্যানালাইজ করা, যে কে কাকে মার্ক করছে, কখন রানটা নিবে। তো এই অনুযায়ী আই থিঙ্ক আমাদের মিডফিল্ড থেকে এই কারণে গোল খুব কম আসে। আগে যেটা বালাক ছিল, ল্যাম্পার্ড ছিল, খালি গোলের পর গোল। বিকজ একটা ব্যাপার কি, আমরা একটা ডিফেন্ডার হিসেবে আমি যদি জানি যে আমার খেলে একটা প্লেয়ারই গোল করবে, ওকে বুলি করে আমি ঠেকাতে। যেমন স্টোকের সরফরাজ বললো যে ডিয়েগো কস্টাকে যদি ম্যাচের মধ্যে চেতানো যায় তাহলে চেলসি হেরে যাবে, বিকজ একটা পয়েন্টে সেই ছিল হচ্ছে ফোকাল পয়েন্ট। বাট এখন এই পয়েন্টে ট্যামি কেন ভালো খেলে একটা পয়েন্টে আর গোল করতেছে না, এটা রিজনটা হচ্ছে বিকজ একটা পয়েন্টে সবাই বুঝে যায় যে খেলাটা কিরকম। এখন ইন্টারচেঞ্জেবিলিটি থাকে, একটা প্লেয়ার মিডফিল্ড থেকে রান নিয়ে গোল দিচ্ছে, বিকজ এখন চেলসির সাথে সবাই কি ডিপ ডিফেন্ড করে। ওরকম টাইমে কিন্তু ওই জাস্ট কোভাচিচ কান্টেকে পাস দিল, কান্টে জর্জিনাকে দিল, শেষ, ওখানে খেলাটা শেষ। বাট উই নিড দ্যাট এক্সট্রা কিক। So I think Kai ওই অনুযায়ী is perfect. Kai actually reminds me of Oscar. Oscar also had a lot of potential, but yes, but he didn't live up to it. আমরা sadly ওকে হারালাম, but I think Kai is more of a character. ও চেলসির সাথে ডেফিনেটলি ভালো করবে। প্রবলেম ইজ ওকে ক্রসটা দিবে কে? আমাদের যে দুজন ফুল ব্যাক আছে ওরা তো ক্রস করতে পারবে না, সো ও গোলটা দিবে কোথা থেকে, এটা একটা কোশ্চেন। আদনান ভাই, আপনার কাছে মানে একটা কোশ্চেন আছে, যদি আপনি একদম শর্ট অ্যানসার দিতেন। অনেক মুক্তাদির ভাই যেটা বলছেন যে এক কোশ্চেন টু আদনান ভাই,
cannot be Man United and Leicester to top 4. If you don't end up in top 4, I'm afraid players like Havertz and Chilwell will be difficult for Chelsea because Chelsea will not have the money and players will not want to play in Europa League. So, Right. Absolutely. আমি আদিত ভাইকে thanks আদিত ভাই শোটা দেখার জন্য। আদিত ভাই basically is a big Liverpool fan. So congratulations to him basically at first, and it's a very good question actually. যে জিনিসটা হচ্ছে Chelsea simply cannot miss out on Champions League spot. যেটা মহসিন ভাই বলছিলেন একটু আগে, রাইট, যে ম্যান সিটি 2 বছরের ব্যান আছে, বাট দ্যাট ইজ ইফ মানে ওটা কি ওটা আমার হাতে থাকতেছে না। we have to win the matches and make sure that এটা আমাদের হাতে থাকতেছে। 2-point lead is still a good lead in when you compare to English Premier League. English Premier League যে আজকে ম্যান ইউনাইটেড 5-2 তে জিতছে বার্নমাউথের সাথে, that doesn't guarantee that ম্যান ইউনাইটেড ক্রিস্টাল প্যালেসের সাথে ড্র করবে না বা হারতেও পারে। It's a very funny league, like তো it's সেম লাইক যে হয়তো আমরা চেলসি আজকে আমরা খুব ডাউন ওয়েস্ট হ্যামের সাথে, হয়তো ইন কেস চেলসি মেবি ক্যান স্কোর 2 or 3 goals today. It can happen, depends. রাইট, বেসিক্যালি আমরা ওই মানে অন্য কারো হাতে আসলে জিনিসটা আমরা দিয়ে রাখতে পারি না। লাইক যে সিটি তো 2 years এর ব্যান খাইতেছে, আমরা উই ক্যান বি রিল্যাক্স। নাও উই ক্যানট বি রিল্যাক্স বিকজ উলভস আর ভেরি ক্লোজ টু ম্যানচেস্টার ইউনাইটেড। সো আমরা যদি এখন একটা ম্যাচ লুজ করি, আবার ফার্দার যদি পয়েন্ট ড্রপ করি, ইউনাইটেড তো আমাদের উপরে চলেই গেছে, সো দে উলভস উইল বি কামিং বিহাইন্ড ফ্রম আস। মানে আমাদের উপরে কিন্তু প্রেসার, প্রচুর প্রেসার। আমাদের উপর শুধু যে ইউনাইটেডের প্রেসার তা না, আমাদের সাথে লেস্টারের প্রেসার আছে, আমাদের সাথে উলভসের প্লেয়ার আছে, এবং আমাদের সাথে প্লেয়ার আছে যে আমরা যে প্লেয়ারগুলো পারচেজ করতেছি, দে ওয়ান্ট টু প্লে চ্যাম্পিয়ন্স লিগ। হাকিম জিয়াসের বয়স 27, হি হ্যাজ দ্য লাস্ট চান্স টু মেক ইট এ টপ বিগ ক্লাব, হি মেড ইট টু চেলসি। সো যেটা হইতেছে, ওকে কিন্তু চেলসিতে ও চ্যাম্পিয়ন্স লিগ খেলতেই আসতেছে চেলসির হয়ে। Werner, okay, fine, he is a young guy. Kai Havertz may be younger, but Kai Havertz deals is depending. Jadon Sancho deal is depending on Chelsea, whether Manchester United or Chelsea making that top 4. Jadon Sancho will not play in Europa League. I am telling you, he better will wait in Borussia Dortmund for another season, but he will not play in the Europa League. Same situation. It's a খুব tricky situation, এবং I really feel that at least we should secure the 4th position because Leicester City have still a much tougher game. Like us, even they have much tougher fixture than us. সবচেয়ে আসলে টাফ ফিক্সচার আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে উলভসের অনেক টাফ ফিক্সচার আছে। আজকে আর্সেনালের সাথে খেলা শুরু হয়েছে উলভসের, এরপর উলভসের আরো কয়েকটা টাফ ম্যাচ আছে। আবার উলভসের লাস্ট ম্যাচ কিন্তু চেলসির সাথে, দ্য ডেডলাইন ডে, মানে একদম লাস্ট ডেতে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস লেস্টার, চেলসি ভার্সেস উলভস। আই থিংক দিস টপ 4 কম্পিটিশন উইল গো টু দ্য লাস্ট ডে, টিল দ্য লাস্ট ডে, এটা লাস্ট ডে পর্যন্ত যাবে। and I really wish and I really hope we picked the fourth spot, is at least the 4th spot. Yes, it will not be good to give it up to United to number 3rd position because they make up a lot of ground. ওরা কিন্তু অনেক পিছন থেকে আসছে ইউনাইটেড, ওদের সাথে কিন্তু আমাদের অনেক ডিফারেন্স ছিল। খেয়াল করবা, লাইক ইট ওয়াজ লাইক 9 or 7 point ডিফারেন্স। সো ওরা কিন্তু ডিফারেন্সটা কাট করে ফেলছে। বেসিক্যালি এটা তো আমাদের ফল্ট, উই ডিডন্ট এবল টু লিভ আওয়ার এক্সপেকটেশন। সো I really feel Chelsea will make it and at least we'll secure the top 4th place. Great analysis regarding why it is important for Chelsea to get the top 4. But আমার কাছে, এবং এটা একদম পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আমার কাছে মনে হয় যে even if Chelsea doesn't make it to top 4, তারা যদি top 5 top 6 এ থেকে তারা যদি ইউরোপা খেলে, আমার কাছে স্টিল মনে হয় Kai Havertz, not talking about Jadon Sancho because Jadon Sancho is like he is a superstar right now, এবং Borussia Dortmund is already qualified in the Champions League, but that is not the same case with Bayer Leverkusen. Bayer Leverkusen কিন্তু ওরাও কিন্তু out of Champions League, তারা চ্যাম্পিয়ন্স লিগ, ওদের একটা হোপ আছে যদি ইউরোপা জেতে, রাইট, তারা কিন্তু আলটিমেটলি সেটা একটা আছে, কিন্তু ওটা এখনো স্টিল প্রিটি মাচ ইন দ্য ইয়ার। তো আলটিমেটলি কাই হাভার্টসের জন্য কিন্তু বায়ার লেভারকুসেন থেকে গেলেও ইউরোপা খেলতে হতে পারে রাইট নাও। এবং এই যে টিমো ভার্নার চলে আসলো, হাকিম জিয়েস চলে আসলো, তারা কিন্তু এইটা দেখে আসে নাই যে চেলসি ইজ ইন সেকেন্ড পজিশন, চেলসি ইজ ইন থার্ড পজিশন, দে হ্যাভ আ ডমিনেন্ট পজিশন এন্ড দে উইল শিওরলি প্লে দ্য চ্যাম্পিয়ন্স লিগ। যারাই আসবে, প্লেয়ার্স লাইক ভার্নার, প্লেয়ার্স লাইক জিয়েস, তারা কিন্তু মোটামুটি এটা জেনেই আসতেছে যে চেলসি ইজ গোয়িং থ্রু আ রিবিল্ডিং ফেজ এন্ড দে ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট because they are pretty young.
Hakim Ziyech is 27 years old, but Kai Havertz, Timo Werner তারা কিন্তু এখনো অনেক ইয়াং। সো তারা এরকম একটা মেন্টালিটি নিয়ে আসতে পারে যে ঠিক আছে, আই এম গোইং টু আ ক্লাব যেখানে আমি 2-3 বছর 4 বছর 5 বছর হয়তো খেলবো, and together we will make a core spine or a core component of a team যারা হচ্ছে সিরিয়াসলি এভরি ইয়ার ইউসিএল এ দেখা যাবে যে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল চ্যালেঞ্জ করবে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে ওইটাও একটা মেন্টালিটি হইতে পারে, এবং এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে। কাই হাভার্টস এর যে এজেন্ট, তারপরে হচ্ছে কাই হাভার্টস এর পার্সোনাল এক্সপেকটেশন, বায়ার লেভারকুসেন, এবং ডিপেন্ড করতেছে অন্য কোনো টিম থেকে যারা চ্যাম্পিয়ন্স লিগে শিওরলি খেলতেছে, লাইক বায়ার্ন মিউনিক অর আদার বিগ এলিট টিমস, ওখান থেকে সে কোনো বিট পায় কিনা লাস্ট মোমেন্টে, বিকজ বিট হাইজ্যাকিং ইজ it's normal in these days, but Chelsea is still in pole position to get Kai Havertz. That's what I believe. এবং Kai Havertz এর জন্য লেভারকুসেন থাকার চেয়ে সে যদি অন্য কোনো এলিট টিম লাইক রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনা অথবা বায়ার্ন মিউনিক, বিকজ হি ইজ দ্যাট গুড অফ আ প্লেয়ার, সে যদি ওই লেভেলের কোনো টিমে না যায়, দেন Chelsea will be his ultimate destination. That's what I believe. রাইট। আমি অরূপ, তুমি যদি আমাকে একটু অ্যালাউ করো, আমি একটু একটা মিনিট বলি। সেটা হচ্ছে রুডি ভয়েলার, বায়ার লেভারকুসেনের যিনি এখন এট দ্য মোমেন্টে ইজ এ চিফ, উনি কিন্তু গতকালকে একটা কমেন্ট করছে লাইক উই ওয়ান্ট কাই টু স্টে ফর অ্যানাদার ইয়ার, বাট উই এগ্রিড দ্যাট ইফ উই রিসিভ এ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট দেন উইল এগ্রি টু এ ট্রান্সফার। সো হি ইজ বেসিক্যালি আপ ফর সেল, এবং আমার মনে হচ্ছে যে বেসিক্যালি বিহাইন্ড দ্য ব্যাক there are a lot of work done, and there are still some work maybe need to compete with the Bayer Leverkusen. Absolutely. So Adnan bhai, আমরা অলরেডি 1 ঘন্টা 26 মিনিটের মার্ক ক্রস করতেছি, একদম শেষ হচ্ছে। অনেক কথা বাকি রয়ে গেছে। অ্যাবসলিউটলি সরি যারা কমেন্ট করছেন, তাদের কমেন্ট নিতে পারিনি। সো ভাইরা, লাস্ট সেগমেন্ট হিসেবে একদম ছোট করে যদি আমরা আজকের ম্যাচের প্রেডিকশনটা সবার কাছ থেকে শুনি, কি হতে পারে ফুল টাইম। সো স্টার্টিং উইথ মোসিন মুমিন, ফাইনাল স্কোর লাইন এগেইনস্ট ওয়াটফোর্ড। 2-1 টু চেলসি। চেলসি জিতবে, যেহেতু স্ট্যামফোর্ড ব্রিজে খেলা হচ্ছে। পুলিসিচ একটা গোল থাকবে, আর উইলিয়াম। সো 2-1 টু চেলসি। থ্যাংক ইউ সো মাচ ভাই। রূপক ভাই? আমার কাছে মনে হয় it's going to be a high scoring match. We are going to score goals, we are also going to concede. আমার কাছে মনে হয় it's going to be 4-2, কারণ আমাদের ডিফেন্সের যে অবস্থা, গোল তো খাবোই। সেটাই কি বলবো ব্রো, এই খেলা 10 বার খেলাও 10টা ডিফারেন্ট রেজাল্ট আসবে। মুনতাসির, আমি তোমাকে একটু স্পয়লার দিয়ে রাখি, আমাদের বিগেস্ট মানে যে সবসময় আমাদের সাথে থাকলে মানে মেসি হয়ে যায়, জেরার্ড ডেলাফু, হি ইজ আউট ইনজুরড। সো তুমি এবার প্রেডিকশন করতে পারো। তার মানে দুটা কম খাবো, এছাড়া কিছু না। বাট এক্স্যাক্টলি আই এগ্রিড, হাই স্কোরিং গেম হবে। সো আমাদের টার্গেটটা বেসিক্যালি হচ্ছে যত খাবো তার থেকে বেশি দিতে হবে। 3-2। আদম ভাই বলেন। ভাই, আমি খুব আনএক্সপেক্টেড রেজাল্ট বলবো এখন। আমি বলবো যে উই উইল মেইনটেইন এ ক্লিন শিট। নট শিওর হাউ মেনি গোল, বাট উইল মেইনটেইন এ ক্লিন শিট। মেবি 3 আদম ভাই, আমরা কিন্তু লাইভে উল্টাপাল্টা কথা বলেন না। আজকের অকেশনটা কিন্তু ভাই খারাপ না। আজকে যে ল্যাম্পার্ডের অ্যানিভার্সারি, চেলসি ম্যানেজার। হ্যাঁ, 1 ইয়ার, অ্যাবসলিউটলি বড় 1 ইয়ার, রাইট। ভাই, আমরা একটু লাস্টে সবাই যদি একটু সিম্পলি একটু শর্টে, লাইক 1-2 মিনিটস, ল্যাম্পার্ড 1 ইয়ার এট চেলসি, হাউ ইউ ফিল, হোয়াট হি ইজ ডু রাইট and what he is going to transform Chelsea from now onwards? প্রথমে রূপক ভাই যদি একটু বলেন। আচ্ছা, যেহেতু আমরা প্রোগ্রাম শেষ করে দিচ্ছি, একটু আগুন জ্বালায় দিয়ে যাই। He has done better than Solskjaer, he's done better than Arteta. He has done better than all of the newcomers in the Premier League. Yes. এবং তার যে স্ট্যাটাস চেলসিতে, hopefully opposite to the contrary of what Chelsea has been doing with its previous coaches, I think he will stay for a long time. And the most important thing is Lampard is not alone. He's constantly communicating with Didier Drogba. He's continuously talking with John Terry. He is continuously in conversation with Michael Ballack. Peter Cech is now the technical director.
So I think good things are about to happen, and I have full confidence in Lampard. He has a high IQ, এবং এই যে IQ যে ইয়েটা, it's nothing out there in the open. এটা খুবই সাবস্ট্যান্সিয়াল একটা জিনিস। একটা মানুষের IQ নর্মালের চেয়ে বেশি, এবং it's written in stone. সো এটা নিয়ে আসলে তর্ক করার কিছু নাই। এবং তার যে স্ট্যাটাসটা আছে চেলসিতে, হি ইজ লাইক an example to the youth that is coming in, এবং নতুন ইভেন ইন্টারন্যাশনাল অন্য কান্ট্রির যে ইয়েরা আসছে, প্লেয়াররা আসছে, তাদের কাছে তারাও জানে যে হোয়াট ল্যাম্পার্ড ইজ টু দ্য ক্লাব। সো এরকম একটা স্ট্যাটাস আসলে লাগে, যেটা চেলসির জন্য কখনো আব্রাহাম গ্রান্টের ছিল না, বা লুই ফিলিপ স্কলারির ছিল না। ওই কোচদের সাথে চেলসির ক্লিক করে নাই, একটা কারণ হচ্ছে we don't have a history. হ্যাঁ, যেটা হোসে মরিনিওর সময় ছিল, বিকজ হোয়াট হি মিনস টু দ্য ক্লাব, যেটা ইভেন অ্যানচেলত্তির জন্য ছিল, বিকজ হি ওয়াজ প্যাশনেট। বাট ল্যাম্পার্ডের অলরেডি প্রি এক্সিস্টিং একটা কেমিস্ট্রি আছে, নট অনলি টু দ্য প্লেয়ার্স বাট অলসো টু দ্য স্টাফ। এবং আমরা যদি ইউরোপিয়ান ক্লাবকে দেখি, এবং লিভারপুলের সাকসেসের পিছনে ক্লাবের কিন্তু একটা বড় ডেডিকেশন আছে বা একটা কন্ট্রিবিউশন আছে। ক্লাব শুধু লিভারপুলের প্লেয়ারদের জন্য না, বাট একটা ক্লাবকে আসলে সাকসেসফুল করতে হলে ওই ক্লাবের একদম লোয়েস্ট লেভেল থেকে শুরু করে একদম টপ লেভেল, একদম এই হায়ারার্কির মধ্যে সবার মধ্যে একটা ভালো রিলেশনশিপ, একটা ভালো কেমিস্ট্রি যদি থাকে, তাহলে the overall environment is better. And I think to that end, Lampard is actually a wonderful and the right person to do this, because he has been here for a very long time. He knows the club ins and outs. He knows about the people who work there, starting from the cleaners to top to bottom, the owner, right? So he absolutely could be the bridge between great success at Stamford Bridge, pun intended. So I think we are heading towards a wonderful future. Thank you, Rupok bhai. Muntasir, যদি তুমি একটু শর্টলি আমাদেরকে বলো, what's Lampard's done and what's Lampard gonna do? I think in short, যদি খুবই শর্টে বলি, Lampard's first season has been a huge success. এবং আমি চাচ্ছিলাম যে পোস্ট কোভিড কোনো ম্যাচ না হোক, সিজনটা ওখানে শেষ হয়ে যাক, তাহলে ওই পয়েন্টে আমি বলতাম যে এটা সুপার সাকসেস, সবাই বলতো। বাট স্টিল যাই হোক, at the end of the season যাই হোক, আমি আবারও বলবো যদি আমরা 10th হই, স্টিল আ সাকসেস, বিকজ Lampard has that ability যে আমাদের সব ম্যানেজার, সারি বা ইভেন মরিনিও, সবার সাথে একটা পার্টিকুলার পিপলের সমস্যা ছিল, whether it's the players or someone else. আমাদের board, I think board actually বিরক্ত ম্যানেজার পাল্টাতে so ওরা বসে সবাই ডিসিশন নিচ্ছে, let's bring someone, so whatever the result is for the next 2 to 3 years, he's going to stay, people are not going to complain. I think Lampard is that solution. এবং ফার্স্ট সিজন জাজ করি, he's been great. চ্যাম্পিয়ন্স লিগ যদি আমরা মিস করি একটুর জন্য করবো, আর যদি না করি তাহলে তো ফাইন। আর we are getting good players, so whether it's for Lampard or not, we are getting good players, ঠিক আছে? Even they are the futures. আমার মতে he's done excellent. Everyone loves him. জিরুর সাথে আমরা মনে করলাম আমার সমস্যা আছে, বাট জিরুর also respects him. তার মানে this is the guy. আমার মনে হয় yes, he's a success, and in the future he's the right guy. Okay. মাসুম ভাই যদি একটু শর্টলি বলেন, how you seen Lampard? আপনি তো ব্রিজে গেছেন, ওর দেখছেন ও কিভাবে ম্যানেজ করে। হি ইজ নট লাইক মরিনিও যে শাউট করতেছে, বাট হি ইজ লাইক একটু টেকনিক্যাল, বলতেছে, মোটিভেট করতেছে, লাইক দিস ইজ হিজ ফার্স্ট সিজন। তো আপনার কাছে কেমন মনে হয় যে নট অনলি আমি ল্যাম্পার্ড, আপনার সাথে আমি যোগ করতে যাচ্ছি যে অডি মরিস যারা আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ, মানে হাউ ইজ দ্য টিম, হাউ ইজ Lampard doing ভাই, and how it will be important for Chelsea in Lampard in future? সিজনের শুরুতে যদি কেউ আমাকে বলতো যে আনটিল 32nd রাউন্ড পর্যন্ত আমরা টপ 4 এ থাকবো ল্যাম্পার্ডের অধীনে, তাই বলবো যে এটা হিউজ সাকসেস। কারণ সিজনের শুরুতে এটা কিন্তু অনেস্টলি আমি ল্যাম্পার্ডের এখানে ডিসরেসপেক্ট না, ও মানে ও কে স্যার, আমাদের আর কোনো অপশন ছিল না, আমাদের এমন সিচুয়েশন ছিল, ট্রান্সফার ব্যান ছিল, হেজার চলে গেছে, যদিও আমরা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন, যদিও আমরা প্রিমিয়ার লিগে 3rd ফিনিশ করছি, বাট আমাদের কোনো হাই প্রোফাইল ম্যানেজারকে অ্যাটাক করার কোনো সিচুয়েশন তখন ছিল না। আমাদের ল্যাম্পার্ড আমাদের একমাত্র অপশন ছিল। আমি যেটা দেখছি, মানে যেহেতু চেলসি হচ্ছে লন্ডন বেসড ক্লাব, সবচেয়ে বেশি যদি আপনি কি করেন তাহলে লন্ডনে ওদের সাপোর্টার বেশি, হয়তো ওয়ার্ল্ডের সব দেশ মিলাই হয়তো লন্ডনের চেয়ে বেশি,
বাট জি স্পেশালি সিটি বেস যদি ধরেন তাহলে লন্ডনে ওদের সবচেয়ে বেশি সাপোর্টার, আর সাপোর্টারদের বেশিরভাগই কিন্তু ইংলিশ। মানে আমি দেখছি ব্রিজে অনেকদিন দেখছি, আমি সামনে পিছে ডাইনে বামে তাকাইয়া দেখছি, আমিও একমাত্র ব্রাউন স্কিন, আর সবগুলাই সাদা। একটা রেসিজম একটা হাইপ কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে আছে, যদি আমি ফেস করি নাই, আমি এখন পর্যন্ত ফেস করি নাই। বাট এই যে মানে ফ্যানরা যে ল্যাম্পার্ডকে যে সুপার ফাঙ্কি যে একটা মানে চান্ট হয় মানে স্ট্যামফোর্ড ব্রিজে, এটা আমি দেখছি কোনটে কেউ করছে, মারিসিও সারিকেও করছে, শেষের দিকে তো মানে এফওয়ার্ড দিয়ে আমরা সারিকে দিয়ে কি করছি, ওকে নাস্তা আমার কোনো মনে আছে, মানে এটা আমি মনে করি ও ডিজার্ভ করে নাই। মানে আমরা বোধহয় আমরা একটু মানে ছিল, আমরা বেশি হয়ে গেছিলাম। ও কিন্তু মানে একটু বেশি করে ফেলছিল, যদিও আমরা একটু শালীন হওয়া ছিল। কার্ডিফের ইয়ে গেমেতে ছিলাম, অ্যাকচুয়ালি আমি ওই শব্দটা উচ্চারণ করি নাই অনেস্টলি, কিন্তু 1-0 ডাউন ছিলাম। আর মানে তখন 85 মিনিটে কিন্তু আসপিলিকুয়েটা গোল করে আমাদেরকে মানে লেভেলে আনছে, আর 92 মিনিটে কিন্তু লফটার-চিক গোল করে মানে আমরা ওইটা গেম উইন করছিলাম। কার্ডিফ সিটি কখনো আমাদের রাইভাল না, কিন্তু ওই মাঠে গিয়ে আমরা ফ্যানরা যেরকম মানে কি হয়েছিলাম, মানে আমাদের এইরকম মানে ম্যানেজারের সাথে ফ্যানদের এরকম একটা সাপোর্টারের একটা হিউজ গ্যাপ কিন্তু হয়। প্রথম বছর ভালো থাকে, দ্বিতীয় বছর থেকে শুরু হয়। ল্যাম্পার্ডের এটা হবে না, কারণ হচ্ছে কি ওই ইংলিশ মিডিয়া কিন্তু ওকে হেভি বেকিং করতেছে। আর আপনি যদি স্কাই স্পোর্টস, বিটি স্পোর্টস, এই দুইটা তো মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলা ব্রডকাস্টার আছে, বাট ইউকে বেস ব্রডকাস্টার হচ্ছে এই দুইটা। এইগুলার পণ্ডিত গুলার কমেন্ট গুলা কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল, ওরা কি বলে এগুলা কিন্তু মানে হেভি ইনফ্লুয়েন্সিয়াল। রাইট নাও ল্যাম্পার্ডের এগেইনস্টে মানে ওর ইংল্যান্ড টিমে ওর অ্যাচিভমেন্ট এজ এ প্লেয়ার হিসাবে ওর অ্যাচিভমেন্ট, ওকে মানে কোয়েশ্চন কিংবা ওকে ওভারলুক করার মতো কোনো পণ্ডিত মানে আমি বলবো ইংল্যান্ডে নাই। ও একটা মিডিয়া ফেভার পাচ্ছে। তারপরে ওর ফ্রেন্ডরাই এখন হচ্ছে পান্ডিত, রিও ফার্ডিনান্দের সাথে ও খেলছে। আমাদের জকুল হচ্ছে ওর মানে টিমমেট, ওর হচ্ছে কাজিন হচ্ছে কি ভুলে গেলাম নামটা, এই ওর কাজিন। ওর একটা কিন্তু হেভি ভালো একটা মানে এই জিনিসগুলা কিন্তু দরকার হয়, এই জিনিসগুলা কিন্তু দরকার হয়। কারণ দেখা যাচ্ছে যে ওকে যদি কোয়েশ্চন চলে আসে বেশি, ওকে যদি টার্গেট করে ফেলে মিডিয়া, তাহলে স্বাভাবিকভাবে চেলসি বোর্ড আমাদের তো একটু ইমপেশেন্ট, এটা তো জানেনি, এই দিক দিয়ে ও একটু সুবিধা পাবে। আর আরেকটা যে জিনিস আমিও আগের ডিসকাশন আমি অ্যাড করতে চাই, চ্যাম্পিয়ন্স লিগ খেলা মানে চ্যাম্পিয়ন্স লিগে থাকা কিংবা টপ 4 এ ফিনিশ করা শুধু ভালো খেলোয়াড়দেরকে অ্যাটাক করার জন্য না, এটা কিন্তু আমাদের ফাইনান্সিয়াল স্টেবিলিটির জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ ইউরোপা লিগ উইন করে লাস্ট সিজনে আমরা পাইছিলাম, আমি যদি ভুল না করি 38 মিলিয়ন সামথিং, আই থিংক 38 মিলিয়ন। আর এর আগের সিজনে আমরা কিন্তু বার্সেলোনার সাথে সেকেন্ড রাউন্ডে কিন্তু বিদায় নিয়েছিলাম, আমরা পাইছিলাম আরো বেশি পাইছিলাম। চ্যাম্পিয়ন্স লিগ এন্ড ইউরোপা লিগ এটা এত ডিফারেন্স, যেটা যেভাবে প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়নশিপের মধ্যে ডিফারেন্স। আমাদের মানে চ্যাম্পিয়ন্স লিগে থাকাটা জরুরি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য। কারণ এখন যেহেতু এই যে ফাইন্যান্সিয়াল রুল যেটা, এইটাতে কিন্তু আমাদের ওনার কিন্তু আমাদেরকে টাকা দিয়ে কিন্তু ক্লাবের সব সাইনিং করাতে পারবে না, ক্লাব মানি জেনারেট করতে হবে। তো এই দিক দিয়ে আমি বলবো ল্যাম্পার্ড খুবই মানে খুবই সুইটেবল সিচুয়েশনে আছে। ম্যানেজার আমি জাস্ট ওকে বলতেছি না ওই ইংলিশ হওয়ার কারণে, ওর কিন্তু মানে ওকে ক্রেডিট দিতে হবে, ও এই টিমকে নিয়ে যা করছে ওর কিন্তু আমরা কিন্তু কেউ কিন্তু এই জিনিসটা বলি না জর্ডি মরিস কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল, আমরা কিন্তু হয়তো ল্যাম্পার্ড সবাইকে চিনে যেহেতু ওরা একাডেমির ছিল, হাই হ্যালো, কিন্তু জর্ডি মরিস কিন্তু ওদেরকে ট্রেন করছে, ম্যানেজার ছিল কিংবা ট্রেনার ছিল কিংবা কোচ ছিল। জর্ডি মরিস যতটুকু জানে ল্যাম্পার্ড কিন্তু অতটুকু জানে না, ল্যাম্পার্ড জাস্ট ওদেরকে চিনে, এটুকুই। আর লাস্টে যে জিনিসটা বলবো, আমরা কিন্তু বড় মোটা দাগে জাস্ট লিভারপুলের মানে ক্লপের আন্ডারে লিভারপুল এইটা এইরকম করে ফেলছে। ইউরোপিয়ান মানে ফুটবলে এইরকম লিভারপুলের চেয়ে শত ভালো সিজন কিংবা একটা পিরিয়ড অফ টাইম অনেক টিমেরই গেছে, আমাদেরও গেছে। 2015 থেকে যদি শুরু করেন 2020, একটা প্রিমিয়ার লিগ আর একটা চ্যাম্পিয়ন্স লিগ, আমি কিন্তু ডিসরেসপেক্ট করতেছি না,
5 ইয়ার্স এই দুইটা হচ্ছে বড় ট্রফি। আমাদের যদি আপনি 2010 থেকে কি করেন 2013 আমরা হয়তো ডিফারেন্ট ম্যানেজারের আন্ডারে ছিলাম, তাহলে দেখেন আমরা লিগ উইন করছি, তারপরে আমরা ইউরোপা উইন করছি, তারপরে আমরা চ্যাম্পিয়ন্স লিগ উইন করছি, না সরি চ্যাম্পিয়ন্স লিগ উইন করছি, তারপরে ইউরোপা লিগ উইন করছি, তারপরের পরের বছর কিন্তু আমরা লিগ উইন করছি। মানে 5 ইয়ার স্পেসে কিন্তু আমরা দুইটা লিগ ছিল, একটা চ্যাম্পিয়ন্স লিগ ছিল, একটা ইউরোপা লিগ ছিল। হয়তো আমরা ডিফারেন্ট ম্যানেজারের আন্ডারে ছিলাম, এখন আমরা কিন্তু সবকিছু ভুলে গিয়ে আমরা লিভারপুলকে এমন বলতেছি, আমি লিভারপুলের কিন্তু কোনো ডিসরেসপেক্ট করি না। একজন ভাই এখানে মেসেজ বলছে যে চেলসির তাহলে 5টা লিগ টাইটেল লইয়া সেটআপ ছিল, আমি কিন্তু সেটআপের কথা বলি না, আমি বলছি প্রিমিয়ার লিগ ওরা কিন্তু তারা কিন্তু এন্ড অফ দ্য ডে দিস ইজ দ্য বিজনেস। নাইলে এই কোভিড এর সিচুয়েশন হয়তো জার্মানি কোভিডে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করছে, তারা শুরু করতে পারে। ফ্রান্স শুরু করে নাই, ফ্রান্স তো একবারে নেইবারিং কান্ট্রি, ফ্রান্স কিন্তু লিগ শুরু করে নাই। ফ্রান্সের অবস্থা কিন্তু ইংল্যান্ডের চেয়ে ভালো ছিল, কিন্তু ইংল্যান্ডে শুরু করছে জাস্ট একটা জিনিস যে তারা চাচ্ছে যে লাইফটা আবার ব্যাক টু নরমাল হোক। আর প্রিমিয়ার লিগের একটা প্রেসার ছিল যে খুব ইম্পর্টেন্ট ইকোনমিক্সের জন্য, ইকোনমির জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা আমাদের হিস্ট্রিতে হয়তো রিসেন্ট হিস্ট্রি, এটা অনেকে ট্রল করে, রিসেন্ট হোক আর ফার্স্ট হোক, আমাদের হিস্ট্রিতে এর চেয়ে আরো বড় সাকসেসফুল এরা কিন্তু আমাদেরও আছে। আর আমরা কিন্তু এরকম আমরা কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছি, লিভারপুল যেটা করতেছে এটা মানে অ্যাবসলিউটলি মানে বলবো যে এটা সিগনিফিক্যান্ট, মানে তারা টিমটা বিল্ড আপ করছে, এটা মানে তাদের কিন্তু বেঞ্চটা কিন্তু অত ভালো না। এখন নেক্সট সিজনে দেখা যাবে, আমার কাছে যেটা মনে হচ্ছে ম্যান ইউনাইটেড থাকবে, আমি প্রেডিকশন করতেছি আর কি নেক্সট সিজনে চেলসি ম্যান ইউনাইটেড যদি না থাকে ভাই মানে মানে প্রিমিয়ার লিগের সেই আমেজটা থাকে না, অন্তত আমার কাছে। অন্তত ইংল্যান্ডে লিভারপুলের ফ্যানরা হচ্ছে মানে এক্সট্রিম ন্যাশনালিস্ট, মানে লন্ডনে কিন্তু লিভারপুলের ফ্যান খুবই কম। লন্ডন হচ্ছে মাল্টিকালচারাল সিটি, এখানে কিন্তু আর্সেনালের ফ্যান বেশি, টটেনহামের চেয়ে কিন্তু চেলসির ফ্যান বেশি, ইভেন ম্যান সিটির ফ্যান আছে, বাট লিভারপুলের ফ্যান কম, কারণ ওরা হচ্ছে এক্সট্রিম ন্যাশনালিস্ট, তারা ইংলিশ তারা কিছুই বুঝে না, যদি ওদের সালা ওদের মেন প্লেয়ার, বাট ওরা ন্যাশনালিস্ট। অনেক মানুষ ন্যাশনালিস্টদেরকে ভালো পায় না। তাদের এই সাকসেসটা ঠিকই আছে, তারা যেভাবে সেলিব্রেট করছে এইরকম ভাই আমরা তো প্রিমিয়ার লিগ 5টা উইন করছি, আমরা তো 52 বছর পরে প্রিমিয়ার লিগ উইন করছিলাম 2004-এ, তো এরকম তো হয় নাই। তারা তো আরো কম সময় 30 ইয়ার্স পরে, আমরা তো 52 ইয়ার্স পরে, আমরা কিন্তু এরকম মানে কি হয় নাই। মানে আমি দেখছি মানে পার্সোনালি আমার যে একজন জাস্ট লিভারপুল ফ্যান, উনি সারা বাকি সবার যে এক্সপ্রেশন দেখে এইটা আদার ক্লাব ফ্যানদের প্রতি ডিসরেসপেক্ট আমি বলবো। বাট আমি ওদেরকে কংগ্রাচুলেট করি ওদের অ্যাচিভমেন্টে, ঠিক আছে, আমি হ্যাপি। এন্ড আগামী সিজনে ইনশাআল্লাহ লিভারপুল, ম্যান সিটি এন্ড ম্যান ইউনাইটেড, চেলসি, দিস ইজ দ্য টপ 4, এন্ড এটা আর মানে এক গুড়া কিংবা 2 গুড়ার রেস, 4 গুড়ার রেস ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি একদম লাস্টে আমি একটু কথা বলতেছি ফর বিকজ আজকে শোটা খুব আমি একটু আমাদের যারা ভিউয়ার্স আছেন, আমাদের বেশ কিছু আমাদের লাইক প্রিমিয়ার লিগ অপোজিশন টিমের ভিউয়ার্স আছেন যারা দেখছেন, আমি জাস্ট একটু বলতে চাচ্ছি যে দিস ইজ এ ভেরি মাল্টিকালচারাল শো বিকজ Rupak bhai is in America, Naim bhai was in Stamford Bridge for a long time, then Mohsin bhai is London for a long time. He's been a regular Chelsea goers to Stamford Bridge home and away. He's visiting everywhere. So এই জিনিসটা মাল্টিকালচার আমরা শোটা এই জন্য করতে চাইছিলাম। আমরা যে সাবকন্টিনেন্টে যারা আছি বা আমরা যারা কখনো স্ট্যামফোর্ড ব্রিজে যাইতে পারি নাই, আমরা ম্যাচ দেখছি, আমরা ম্যাচটা ফিল নিছি টিভি থেকে, বাট দেয়ার ইজ এ different attitude, different atmosphere in the stadium and near to stadium, no? মানে যারা লন্ডন স্টেডিয়ামে বসে খেলা দেখছে, যারা পিওর ব্রিটিশ চেলসি ফ্যান, how they react, how they see this Premier League ল্যাম্পার্ড ম্যানেজারিয়াল বা অর লিভারপুলের যে ট্রফি উইন করারা, এটা মানে what is the মানে ব্রিটিশ পয়েন্ট অফ ভিউ to this প্রিমিয়ার লিগ। সো আমরা মহসিন মোমিন ভাইয়ের কাছ থেকে যেই আমরা ভাইবটা পেলাম, বা মহসিন মোমিন ভাই যে আমাদেরকে যে ওপিনিয়ন গুলো দিলেন, ইটস ভেরি এক্সপিরিয়েন্সেবল। মানে আমরা এগুলো জানতে পারছি আসলে যে হ্যাঁ না, লন্ডনের ফ্যান্সরা ইজ বিট ডিফারেন্ট দেন আওয়ার্স। লাইক আমরা এখানে খেলা দেখতেছি, আমরা উইন করতেছি, আমরা ডাউন হচ্ছে সেম দ্যাট আস, বাট দেয়ার অ্যাটিটিউড
টু অপোনেন্টস লাইক আমরা যখন বিগ ম্যাচ খেলতে যাই তখন বিগ ম্যাচের সাথে ওভারসিজ ফ্যানদের কি রকম অ্যাটিটিউড থাকে বা কিরকম থাকে, বা ছোট ফ্যানদের সাথে যখন লাইক নট রিসপেক্টিং আই মিন লেসার টিমের সাথে যখন আমরা খেলতে যাচ্ছি মিড টেবিল অথবা লোয়ার টেবিলের সাথে, হাউ দিস গোইং টু অ্যাডজাস্ট at time to time. So thank you রূপক ভাই, আমি আপনাকে স্পেশালি থ্যাঙ্কস দিব ভাইয়া, ভেরি ইন ডেপথ অ্যানালাইসিস। আমরা ইনশাআল্লাহ ভাই আপনাকে আবার একদিন নিয়ে আসবো ভাই, এরকম ইউএসএ থেকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠাই ভাই, যে ভাই আসেন চলে আসেন আমাদের সাথে। ইটস বিন প্লেজার ভাইয়া ওয়ার্কিং উইথ ইউ টুডে, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ইন ডেপথ অ্যানালাইসিস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। And Muntasir, thank you. As a German fan, I think you are going to be in this show for a long time. If we get one or two more German fans in transfer window, German player. Oh, thank you. আর মহসিন মোহাম্মদ, thank you. ইনশাআল্লাহ আরেকটা দিন এপিসোড করব আমরা, শুধু আপনার কথা শুনবো। হাউ ইজ স্ট্যামফোর্ড ব্রিজ অল ওভার, লাইক ম্যাচ ডে এক্সপেরিয়েন্স কেমন, জিতলে কেমন লাগে বা হারলে কেমন লাগে, বা বাসায় যে আপনি বললেন যে হারার পরে যে বাসায় যেতে অনেক কষ্ট, এটাও আমরা শুনবো ভাই বেসিক্যালি। So thank you so much everyone, and thank you for joining our show and watching this show for almost 2 hours. Hope to see you next week again, or up to you. Almost 2 hours, everyone. 1 ঘন্টা 45 minutes. So thank you once again, Rupok bhai, Muntasir bhai, and of course Mohsin Moin bhai, and also Adnan you bhai. And যারা যারা আমাদের সাথে ছিলেন, আগামী শুক্রবার ও শনিবার আমরা একই সময় ব্যাক করবো এবং আপনাদেরকে পেজের থ্রুতে জানিয়ে দেবো আমাদের কে থাকবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড প্রে করবেন যেন আমরা আজকের ম্যাচটা নেক্সট যে ফিক্সচারগুলো সেগুলো জিতে যেন আমরা টপ করে থাকতে পারি এবং একটা ইনশাআল্লাহ ভালো সিজন শেষ করতে পারি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। Thank you so much. Thank you. Allah Hafiz. Thank you so much.